আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমরা গতদিন সিকিউ এর দুইটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম, ভেক্টর এবং ফাংশনের কিছু গুরুত্বপূর্ণ সিকিউ আলোচনা করেছিলাম। তো আমাদের এমসিকিউ এর চারটা চ্যাপ্টার বলেছিলাম যে চারটা চ্যাপ্টার এমসিকিউ পড়াবো। তো আজকে এই চারটা চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আলোচনা করব। 130টার মতো এমসিকিউ আছে, সবই বাছাইকৃত এমসিকিউ। এখান থেকে খুবই ভালো করে যদি এগুলো পড়ো সেই ক্ষেত্রে সবই মোটামুটি বিভিন্ন পরীক্ষায় কমন পড়বে, যেমন বোর্ড পরীক্ষা, ভর্তি পরীক্ষা, অনেক জায়গাগুলোতে এগুলো কমন পড়ে থাকে। ঠিক আছে, তো আমরা দেখি ভেক্টর নিয়ে একটু আলোচনা করি। প্রথমত বলছে যে এত ভেক্টর বরাবর একক ভেক্টর কোনটি। এটা খুবই সহজ একটা প্রশ্ন, তোমরা সবাই পারো এই প্রশ্নটা, ফিজিক্সেও পড়াই বা পড়ানো হয় বারবার। তো আমরা জানি কোনো ভেক্টরকে যদি আমরা ভেক্টরের মান দ্বারা ভাগ করি তাহলে আমরা একক ভেক্টর পাই। ঠিক আছে, তাহলে একক ভেক্টর মানে কোনো ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করা। তার মানে এখানে মূলত এটার মান দ্বারা ভাগ করতে হচ্ছে। তো আমরা ভেক্টরের মান নির্ণয়টা কিন্তু জানি। ঠিক আছে, তো এই ভেক্টরের মান কত? আসলে এই ভেক্টরের মান হচ্ছে তোমার এই ভেক্টরের মান আমরা যদি বের করি, আমরা এই ভেক্টরের মান কত? মান হচ্ছে √i এর সহগের স্কোয়ার প্লাস জে সহগের স্কোয়ার প্লাস কে সহগের স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার করলে সবগুলোই মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, তার মানে কত হচ্ছে √3। ঠিক আছে, কত হচ্ছে √3। তার মানে আমাদের এখানে পাচ্ছি কত? উপরে পাচ্ছি যে এ এর মানটা কত ছিল? আই জে কে, তাহলে আই মাইনাস জে, তারপরে হচ্ছে প্লাস কে ডিভাইডেড বাই √3। তাহলে আমরা অ্যান্সার কত পেলাম? অ্যান্সার পেলাম হচ্ছে √3। ঠিক আছে, এটা তার মানে ঘ নম্বর অ্যান্সার। এরপরে যাই আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখানে বলতেছে যে কিউ এর অবস্থান ভেক্টর এটা এবং পি এর অবস্থান ভেক্টর এটা হলে পি কিউ কত সেটা বের করতে বলেছে। তো পি কিউ আমরা জানি, গত ক্লাসেই সিকিউ ক্লাসে আমরা এটা নিয়ে একটু কথা বলেছিলাম, ভেক্টর নির্ণয় শিখেছিলাম যে পি কিউ ভেক্টর কী করে নির্ণয় করতে হয়। তো আমরা নর্মালি এটা এই ভেক্টরটা, এই টাইপের যে জিনিসগুলো, এটা আমরা একটু দূরত্বের সূত্রে শর্টকাটে করবো। হ্যাঁ, যে পি কিউ, এই যে পি কিউ ভেক্টরটা, এটা কীভাবে দূরত্বের সূত্রে করবো? সরাসরি এরকম করে √ওভার করে, ঠিক আছে, দূরত্বের সূত্র করবো কিউ মাইনাস পি। এখানে নর্মালি কত আছে? পি মাইনাস কিউ। তো পি মাইনাস কিউ, কিউ মাইনাস পি আমরা ক্যালকুলেশন করবো। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এইটা বিয়োগ করবো, তার মানে 2 - 4 হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 3 মাইনাসে প্লাস 3 সূত্রের মাইনাস, আর এই -3 হোল স্কোয়ার প্লাস এখানে যদি করি -1 সূত্রের -1, তারপরে -2 হোল স্কোয়ার। ঠিক আছে, যদি ক্যালকুলেশন করি তাহলে এটা কত হয়? আসলে ক্যালকুলেশন করলে হচ্ছে এটা ক্যালকুলেশন করলে হবে 4, এটা হবে 9 3 6 6 36, আর এটা কত হবে? এটা হচ্ছে 3 3 9। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি কত? 40 49, তার মানে পাচ্ছি হচ্ছে 7। ঠিক আছে, 7 একক। তাহলে এটার মান পাচ্ছি কত? 7 একক। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেক জায়গাতেই আসে। ঠিক আছে, পরীক্ষাতে অনেক বেশি আসে। ওকে, এরপরে দেখি হচ্ছে যে বলছে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর হলে তাদের অন্তর্গত কোণ কত। তো ভেক্টর অন্তর্গত কোণ কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি যে ভেক্টর অন্তর্গত কোণ এই এ ডট বি দিয়ে নির্ণয় করতে হয়। ঠিক আছে, এ ডট বি আমরা জানি যে তোমার কস থিটা, এ ডট বি সমান আমরা কি জানি যে এ বি কস থিটা। এটা অর্থাৎ আমরা যদি এখান থেকে বের করি থিটার মানটা, কস থিটার মানটা বের করি যদি, তাহলে কস থিটার সমান আমরা জানি কত? এ ডট বি ডিভাইডেড বাই এখানে দেখতে পাচ্ছি কত? এই যে √ওভার, আমরা এখানে পাচ্ছি এর মানটা। তো এর মানটা আমরা বের করব। এর মান কত? এর মান হচ্ছে আয়ের সহগের স্কোয়ার, জে সহগের স্কোয়ার, কে সহগের স্কোয়ার। তাহলে আয়ের সহগের স্কোয়ার 1, জে সহগের স্কোয়ার -1, তারপরে কে এর সহগের স্কোয়ার হচ্ছে +1, তারপরে হচ্ছে স্কোয়ার ইন্টু এখান থেকে আমরা পাচ্ছি কত? বি এর মানটা। তো বি এর মান কত পাচ্ছি? আবার বি এর মান √ওভার, আয়ের সহগ কত আছে? আয়ের সহগ হচ্ছে -3, তার স্কোয়ার প্লাস তারপরে কত আছে? জে এর সহগ স্কোয়ার প্লাস কে এর সহগ স্কোয়ার। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি? এখানে পাচ্ছি কজ ইনভার্স পাচ্ছি কত? যে এখানে হচ্ছে -3 + 2 ক্যালকুলেশন করলে পাচ্ছি -3, উপরে পাচ্ছি কত? -3 -2 +1 ডিভাইডেড বাই কত পাচ্ছি? এখানে পাচ্ছি √3, আর এখানে পাচ্ছি √9 10 √14 পাচ্ছি। ঠিক আছে, √14 পাচ্ছি। তাহলে উপরে পাচ্ছি কত? পাচ্ছি হচ্ছে কজ ইনভার্স, উপরে পাচ্ছি মাইনাস কত পাচ্ছি? 2 থেকে বাদ দিলে -1, তাহলে -4 ডিভাইডেড বাই √3 14 42, তাহলে হচ্ছে পাচ্ছি কত? তাহলে -4 ডিভাইডেড বাই √42। ঠিক আছে, এটা পাচ্ছি হচ্ছে থিটার মান। তাহলে কজ ইনভার্স এটার মান পাচ্ছি হচ্ছে এটা।
ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি কোনটা অ্যান্সার যেন -4 ডিভাইডেড বাই 42, তার মানে খ নম্বর অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম। পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন বলছে যে এত ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করেছে, মানে কোণ উৎপন্ন করে তার মান কত। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। এখানে এক্স অক্ষের মানে এক্স অক্ষের সাথে থাকে, ওয়াই অক্ষের সাথে থাকে, জেড অক্ষের সাথে থাকে, তিনটা অক্ষের সাথে কোণ বের করতে বলে। তো যেহেতু এখানে আমাদের ওয়াই অক্ষের সাথে বলেছে, তাহলে এটা কীভাবে বের করতে হয় সেটা একটু আমরা দেখি। ঠিক আছে, এখানে নর্মালি যদি ওয়াই অক্ষের সাথে আমি কোণ ধরি, এটাকে ধরলাম থিটা ওয়াই। আসলে এইটা কত হয়, এটা মূলত হয় হচ্ছে কজ ইনভার্স, উপরে হয় হচ্ছে ওয়াই এর সহগ, জে এর সহগ। কী হয় উপরে? উপরে হয় হচ্ছে জে এর সহগ, উপরে জে এর সহগ ডিভাইডেড বাই জে এর সহগ ডিভাইডেড বাই এই যে ভেক্টরটা থাকে সেই ভেক্টরের মান, এটাই হচ্ছে কোণের পরিমাণ। এখন যদি আমি এখানে বলতাম এক্সের সাথে কত কোণ উৎপন্ন করেছে, তাহলে হতো থিটা এক্স ইকুয়াল টু কজ ইনভার্স, উপরে হতো আই এর সহগ, যেটা আই এর সহগ ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। আমি যদি বলতাম যে জেড অক্ষের সাথে কত উৎপন্ন করেছে, তাহলে কত হতো? থিটা জেড সমান হতো কজ ইনভার্স উপরে কে এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে ওই ভেক্টরের মান। ঠিক আছে, যেহেতু আমাদের ওয়াই এর সহগ বের করতে বলেছে, যেহেতু মানে ওয়াই এর সাথে কত উৎপন্ন করেছে, তার মানে আমাদের সূত্র হচ্ছে এইটা। তার মানে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি জে এর সহগ কত আছে, জে এর সহগ হচ্ছে +2, তাহলে হচ্ছে কজ ইনভার্স উপরে +2 নিচে কত হবে এটার মান, তাহলে এর মানটা কত হবে? √, এটার উপরে স্কোয়ার করলে হচ্ছে 4, মানে 2 স্কোয়ার করলে 4 প্লাস আবার 2 স্কোয়ার করলে আবার 4 প্লাস 1 স্কোয়ার, ক্যালকুলেশন করলে পাচ্ছি কত এখান থেকে? কজ ইনভার্স 2 ডিভাইডেড বাই পাচ্ছি 9, মানে হচ্ছে 4 4 8 আর 9, মানে 3 পাচ্ছি। তাহলে কজ ইনভার্স 2/3 অ্যান্সার, কজ ইনভার্স 2/3 প্লাস এটা অ্যান্সার। ঠিক আছে, তার মানে আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ সলভ করলাম। ওকে, এরপরে আমাদের অভিন্ন তথ্য ভিত্তিক প্রশ্ন আসছে দুইটা একসাথে প্রশ্ন আসছে, অভিন্ন তথ্য ভিত্তিক প্রশ্ন। এখানে বলতেছে যে এ বি সি ডি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে এত এবং এত হলে কর্ণদ্বয়ের ভেক্টর গুণন কত। আচ্ছা, তার মানে এই দুইটা ভেক্টরের ক্রস গুণন আমাদেরকে বের করতে হবে, তো ভেক্টরের ক্রস গুণন আমরা নর্মালি দেখি হচ্ছে যে তোমার ভেক্টরের ক্রস গুণন কী করে নির্ণয় করা যায়। আমরা একটু ক্যালকুলেটর ইউজ করে ভেক্টরের ক্রস গুণন নির্ণয় করব। ঠিক আছে, তো আমরা দেখি হচ্ছে আমাদের ক্যালকুলেটরটা একটু ওপেন করি। আচ্ছা, আমরা দেখি ভেক্টরের ক্রস গুণনটা কীভাবে নির্ণয় করা যায়। আচ্ছা, ভেক্টরের ক্রস গুণনটা নির্ণয় করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে এখানে আমরা দেখি হচ্ছে প্রথমে ভেক্টর দুটো তুলব। ঠিক আছে, তো ভেক্টর তোলার জন্য আমরা দেখি যে এখানে আমরা দেখি অপশনে এই যে মোডে চাপলে এখানে দেখবো যে ভেক্টর একটা অপশন আসছে 8 নম্বর অপশন, 8 নম্বর অপশনে আমি চাপ দিলাম, তাহলে দেখলাম ভেক্টর এ, ভেক্টর বি এবং ভেক্টর সি দেখা যায়। ঠিক আছে, যদি ভেক্টর এ এবং ভেক্টর বি, ভেক্টর সি দেখা যায়, আমরা দুইটা ভেক্টর এখানে ইনপুট করব, এটাকে এ হিসেবে ইনপুট করব আর এটাকে হচ্ছে আমরা বি হিসেবে ইনপুট করব। ঠিক আছে, তো যেটাকে এ হিসেবে ইনপুট করব সেটা এ, মানে এই প্রথমটা এ আর দ্বিতীয়টা হচ্ছে বি হিসেবে ইনপুট করব। তাহলে প্রথমত আমরা ভেক্টর 1 নিই, এখানে দেখতে পাচ্ছি যে এই ভেক্টরটা 1-এ আছে, তার মানে 1 চাপ দিলে এটা এই ভেক্টর শো করবে। আমাদের নিতে হবে হচ্ছে 1:3, তো 1:3 নিলাম, মানে হচ্ছে সহগগুলো ইনপুট করব, সহগগুলো হচ্ছে 6 ইকুয়াল 6, তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে ভেক্টর আমরা আবার ঢুকি এখানে, আবার ঢুকি, তাহলে ভেক্টর ঢুকলাম 8-এ ঢোকার পরে এখানে দিলাম 1, তারপরে হচ্ছে 1। ওকে, তাহলে ভেক্টর, তো এখানে ভেক্টর হচ্ছে যে এখানে এক্স এর মান আমরা দিলাম, এখান থেকে প্রথম উপাদান হচ্ছে কত? প্রথম উপাদান হচ্ছে 6, তাহলে এখানে চাপবো হচ্ছে কত? 6, তারপরে ইকুয়াল, তারপরে হচ্ছে দ্বিতীয় উপাদান কত? দ্বিতীয় উপাদান হচ্ছে -6, তাহলে -6, তৃতীয় উপাদান কত? তৃতীয় উপাদান হচ্ছে 5। ঠিক আছে, এটা আচ্ছা, তাহলে এটা আমাদের অলরেডি ইনপুট হয়ে গেছে। এখন এই বি ভেক্টরটা ইনপুট করার সময় আমরা একটু অন্যভাবে ইউজ করবো। ঠিক আছে, বি ভেক্টরটা কীভাবে ইনপুট করতে পারি? এখানে প্রথমত শিফট চিপে, এই যে এখানে 8 ভেক্টর আছে 5-এ, শিফট চিপে এখানে চাপ দিলে এবার ডাইমেনশন দিয়ে ঢুকতে হবে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি ডাইমেনশন আছে 1, তারপরে এখানে 2 নম্বর ভেক্টরে যাবো 2। ঠিক আছে, গেলাম, এখানে আবার 1:3 নিলাম, এখানে সহগগুলো দিব, এটা হচ্ছে 6, তারপরে দিচ্ছি কত? 1, তারপরে দিচ্ছি কত? -6। ঠিক আছে, এগুলো দিলাম, দেওয়ার পরে
আমরা এটাও এসি চাপ দিয়ে দুইটাকে মেমোরিতে রেখে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এ ক্রস বিটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, তো এই ক্রস বিটা কী করে নির্ণয় করি, আমরা শিফট চিপে যে ভেক্টর দেখলাম এই ভেক্টরে আমরা এখান থেকে দেখব হচ্ছে যে ভেক্টরে যাব, শিফট চেপে যে ভেক্টর চাপলাম, ভেক্টরে চেপে দেখতে পাচ্ছি যে এখানে ভেক্টর এ আমরা যেটা দিয়েছিলাম ইনপুট 3 আছে, 3 দিলাম, ক্রস মানে এখানেই ক্রস। ঠিক আছে, তারপরে এখানে শিফট দিয়ে আবার যদি ভেক্টরে যাই, এখানে কই গেল ভেক্টরে গেলাম, আবার যদি 4 দেই তাহলে ভেক্টর এ ইন্টু ভেক্টর বি হচ্ছে এখান থেকে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ভেক্টরটা পাচ্ছি কত, আমরা বলো পাচ্ছি হচ্ছে তোমার এখানে পাচ্ছি কত, এখানে হচ্ছে 31, তাহলে 31 আই, আচ্ছা প্লাস 31 প্লাস 66 প্লাস 42, তাহলে এটা পাচ্ছি অ্যান্সার। তাহলে প্লাস 31 প্লাস 66 প্লাস 42, তাহলে খ নাম্বার অ্যান্সার হলো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এই রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমাদের কী প্রকাশ করেছে, এখানে প্রকাশ করেছে হচ্ছে এটা কিন্তু এই দুটো কিন্তু কর্ণ, আর যদি কোনো ভেক্টরের মানে কোনো রম্বসের কিংবা আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া থাকে, যদি কোনো রম্বসের কিংবা আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া থাকে, কর্ণ যদি তোমার এই দুইটা কর্ণ দেওয়া থাকে, এই দুইটা কর্ণ যদি দেওয়া থাকে, তাহলে এই রম্বসের বা রম্বসের কিংবা সামান্তরিকের ক্ষেত্রফল হয় হচ্ছে তাদের কর্ণদ্বয়ের ক্রস গুণফলের মানের অর্ধেক। অর্থাৎ আমি যদি এটাকে ধরি হচ্ছে তোমার এটাকে ধরি হচ্ছে D1, এটাকে যদি D2, দুইটা যদি ভেক্টর ধরি তাহলে এটা হচ্ছে হাফ D1 ক্রস D2, এরকম ভেক্টর মানে এরকমভাবে হয় হচ্ছে এটা ক্ষেত্রফল। তাহলে এখন আমরা দেখি যে আমি কিন্তু অলরেডি এটার ক্রস গুণফল মানে এই দুইটার ক্রস গুণফল নির্ণয় করে ফেলেছি। আমি যেখানে AB ধরেছিলাম তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে, এটা হাফ হবে A ক্রস B, এরকম হবে, হাফ A ক্রস B, এরকম হবে হচ্ছে এটার ক্ষেত্রফল। তো আমরা এখানে দেখলাম যে একটা মান নির্ণয় করে ফেলেছি অলরেডি। তাহলে এইটার মান কত হবে সেটা একটু দেখলে আমরা ক্যালকুলেশনটা পেয়ে যাচ্ছি। তো আমাদের ভেক্টরে অলরেডি আমাদের কিন্তু অ্যান্সার ভেক্টরটা নির্ণয় করা আছে। যদি মানে অ্যান্সার ভেক্টরটা অলরেডি নির্ণয় করা থাকে তাহলে আমরা এখান থেকে এখানে কি করে পাবো তাহলে দেখি একটু। তাহলে এখান থেকে দেখছি যে শিফট ABS নামে একটা অপশন আছে, শিফট চিপে যে ABS মানে পরম মান, হ্যাঁ পরম মান। তারপরে আমি একটু আগে দেখলাম যে অ্যান্সার সরি এখান থেকে হবে না, শিফট চিপে আমি যদি 5-এ যাই তাহলে অ্যান্সার ভেক্টর নামে একটা কথা আছে, দেখো 6 নম্বরে, তাহলে 6 চাপলাম, তাহলে এখান থেকে দেখি হচ্ছে ভেক্টরের অ্যান্সার কত, তাহলে এটার মডুলাস কত, মডুলাস হচ্ছে 84 পয়েন্ট সামথিং। তো 84, তাহলে এখানে পাচ্ছে কত, হাফ ইন্টু 84 পয়েন্ট কত পাচ্ছি, 84 পয়েন্ট পাচ্ছি 148। ঠিক আছে, তাহলে এটা পাচ্ছি কত ক্যালকুলেশন করে আমরা এখান থেকে বাই জাস্ট এটাকে 2 দ্বারা ভাগ করে দেবো, যদি হাফ দ্বারা গুণ করা ডিভাইডেড বাই 2 যদি করি ক্যালকুলেশন তাহলে পাচ্ছি কত 42.074, তার মানে হচ্ছে এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ভেক্টরের কীভাবে তোমার ক্রস গুণন নির্ণয় করতে হয় ভেক্টরের সাহায্যে এবং ওটার ক্ষেত্রফল একসাথে নির্ণয় করা যায়। এটা খুবই সহজ এবং মজার একটা জিনিস ছিল, অবশ্যই তোমরা এটা ভালো করে পড়বে। ঠিক আছে, এটা সিকিউ পরীক্ষাতেও আসতে পারে, সিকিউ আসতে পারে এবং MCQ আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ঠিক আছে, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে এবং বলছে কি, বলছে হচ্ছে যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। আমাকে এখানে বলা হয়েছে যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। ঠিক আছে, তো এই যে এই ব্যাপারটা লম্ব অভিক্ষেপ, এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপের কথা বলা আছে। ঠিক আছে, এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ আমাকে নির্ণয় করতে হবে। তো এখন কার অভিক্ষেপ, কার লম্ব অভিক্ষেপ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই বি এর লম্ব অভিক্ষেপ, কার বি এর লম্ব অভিক্ষেপ, তার মানে বের করতে হবে বি কস থিটার মান। তাহলে আমরা জানি বি কস থিটা সমান কত, তাহলে বি কস থিটা সমান এটা বের করতে হবে, অর্থাৎ যার অভিক্ষেপ তার কস থিটা। যদি বি এর অভিক্ষেপ হয় তাহলে বি এর কস থিটা, যদি এর অভিক্ষেপ এ এর কস থিটা, তাহলে বি কস থিটার মানটা আমাকে বের করতে হবে। তো বি কস থিটার মানটা কত আমরা নর্মালি জানি হচ্ছে এ ডট বি সমান কত, এ বি কস থিটা, এ বি কস থিটা, অর্থাৎ কিন্তু বি কস থিটার মানটা আমরা বের করতে পারবো। তো বি কস থিটার মানটা কত আসলে, এ ডট বি ডিভাইডেড বাই এ, তার মানে হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে এ ডট বি এর মানটা কত সেটা একটু দেখি। এ ডট বি কত, আয়ের সঙ্গে আয়ের গুণফল, এখানে 2, এখানে কত 1, তাহলে 2 একে 2, এখানে সব কত +1 -1 গুণ করলে -1, এখানে সব কত +1 +2, তার মানে কত হচ্ছে +2 ডিভাইড বাই এর মান, রুট ওভার এর মান, রুট ওভার কত, এই যে এ তো স্কোয়ার এবং এটা সগের স্কোয়ার, তাহলে কত 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ক্যালকুলেশন করলে উপরে পাচ্ছি 3 আর নিচে পাচ্ছি হচ্ছে 4 একে 5 একে 6 √6। ঠিক আছে, তাহলে 3/√6, তার মানে অ্যান্সার কত হচ্ছে এটা, অ্যান্সার হচ্ছে √3/√2। ঠিক আছে, উপরে যদি আমরা 2টা √3 করি আর নিচে হচ্ছে এটাকে করি একটা √2 ইন্টু একটা করি √3, তাহলে এটা পাচ্ছি। তাহলে যদি এই দুটোকে একসাথে লিখি তাহলে 3/√2
2 এর রুট ওভার, তার মানে কত পাচ্ছি, এটা হচ্ছে ক নাম্বার অ্যান্সার। ঠিক আছে, অভিক্ষেপের ব্যাপারটা এভাবে বের করতে হবে। আচ্ছা ওকে, এরপরে দেখতে পাচ্ছি যে এত ভেক্টর বরাবর এত ভেক্টর অংশক কত। আচ্ছা, অংশকটাই হচ্ছে অভিক্ষেপের যে ভেক্টর রাশিটা সেটা হচ্ছে অংশক, বা আমরা বাংলায় বলি হচ্ছে অভিক্ষেপের মানকে বলি অংশকের মানকে বলি হচ্ছে অভিক্ষেপ। অর্থাৎ অভিক্ষেপ হচ্ছে স্কেলার রাশি এবং অংশক হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, উপাংশ এবং অংশক এই জিনিসটা এক। ঠিক আছে, তাহলে কি বলছে যে এ ভেক্টরের দিক বরাবর, মানে এ ভেক্টরের দিক বরাবর কার অভিক্ষেপ, কার অংশক, বি এর অংশক। তার মানে বি এর অংশক মানে অবশ্যই বি কস থিটা, বি এর অংশক মানে হচ্ছে বি কস থিটা, এইটা বের করতে হবে বি এর অংশক। এবং কোন দিক বরাবর, আমরা বলছে যে এখানে এ এর দিক বরাবর, তো যার দিক তার একক ভেক্টরটা গুণ করতে হয়। আমি আবারও বলছি যে যার অংশক কিংবা যার অভিক্ষেপ তার কস থিটা, যদি বি এর অভিক্ষেপ তাহলে বি কস থিটা, বা বি এর অংশক হলে বি কস থিটা, এবং দিকটা যদি এখানে অংশক থাকে কিংবা উপাংশ থাকে তাহলে দিকটা গুণ করতে হয়। তো দিকটা কোন দিক, যার দিক বরাবর তার একক ভেক্টরটা আমরা গুণ করবো। তার মানে যেহেতু এর দিক বরাবর, তার মানে এর একক ভেক্টরটা গুণ করতে হবে। তার প্রত্যেকটাতে আসে, সমস্যা নাই। একটু আগে আমরা এটা দেখলাম বি কস থিটা কী করে বের করতে হয়। তো বি কস থিটা কী করে বের করতে হয়, বি কস থিটা হচ্ছে তোমার একটু আগে দেখলাম যে যদি এ ডট বি এরকম বলি তাহলে হচ্ছে এ বি কস থিটা, তার মানে হচ্ছে বি কস থিটার মানটা কত, এ ডট বি বাই এ, তাহলে কত হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ ইন্টু এ এর একক ভেক্টর। তাহলে এ ডট বি কত, আসলে এ ডট বি হচ্ছে এই যে 2 এবং 1, 2 একে 2 প্লাস কত 4 একে 4 প্লাস 4, তারপরে কত মাইনাস 3 ডিভাইডেড বাই কত এর মান কত 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার। ঠিক আছে, ক্যালকুলেশনগুলো আমরা কত পাচ্ছি, আসলে এটা পাচ্ছি 2006, 3 বাদিলে 3 থাকছে উপরে, আর নিচে পাচ্ছি কত, এখানে পাচ্ছি 4 4 16 4 20 আর 1 21, তো রুট ওভার 21 ইন্টু কত দেখতে পাচ্ছি আমরা, ইন্টু এই যে একক রুট ওভার 21 ইন্টু এ এর একক ভেক্টর যেটা ছিল সেটা, তার মানে এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 3/21 রুট ওভার একক ভেক্টর ঘ নাম্বার অ্যান্সার। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা এভাবে নির্ণয় করতে হয়। ওকে, এরপরে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, বলছে কি এ সমান এত বি সমান এত ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে ল্যামডার মান নির্ণয়। এটা খুবই এক জাতীয় প্রশ্ন, মানে জাতীয় কমন প্রশ্ন এটা, মানে সবাই পারে, সবাই আসেও পরীক্ষায় সব জায়গাতে, এবং এটা সবাই পারে। ঠিক আছে, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে এদের ডট গুণফল 0 হয়। অর্থাৎ এখানে যেহেতু বলেছে যে পরস্পর লম্ব, তার মানে ডট গুণফল 0, তো ডট গুণফল কত, এ ডট বি সমান 0। তাহলে এ ডট বি সমান 0, তাহলে এ ডট বি কি, এখানে আয়ের সহগ, এখানে আয়ের সহগ, তাহলে 2 একে 2, এখানে জে এর সহগ, আর এখানে জে এর সহগ হচ্ছে কত -4 ল্যামডা, তারপরে এখানে হচ্ছে কে এর সহগ, এখানে কে এর সহগ, তার মানে হচ্ছে কত, তার মানে হচ্ছে 5 10 50। ঠিক আছে, 50 ইজ ইকুয়াল টু 0, তার মানে পাচ্ছি কত, ক্যালকুলেশন করলে পাচ্ছি এখান থেকে 2 48 না 52 পাচ্ছি, তাহলে -4 ল্যামডা ইজ ইকুয়াল টু -52। তাহলে আমরা ল্যামডা সমান পাচ্ছি কত, +13, ল্যামডা পাচ্ছি +13, তার মানে ক্যালকুলেশন করলে পাচ্ছি +13, কাটাকাটি করলে এটা হয়। আচ্ছা, এখন পরবর্তী কোশ্চেনে যায়, বলছে এ এবং বি পরস্পর লম্ব হলে পরস্পর লম্ব ভেক্টর কোনটি। আমরা জানি গতদিন আমরা সিকিউ বারবার বলেছিলাম যে এ এবং বি দুইটা ভেক্টর যদি হয়, এ এবং বি যদি দুইটা ভেক্টর হয়, এ আর বি দুইটা ভেক্টর হয়, তাহলে এদের সমতলের উপর লম্ব ভেক্টরটাই হচ্ছে এ ক্রস বি ভেক্টর। এ ক্রস বি ভেক্টর, অর্থাৎ এ ক্রস বি এই ভেক্টরটা এর সাথেও লম্ব, এর সাথেও লম্ব, এবং বি এর সাথেও লম্ব। ঠিক আছে, এবং একটা বি এর সাথেও লম্ব, এ ক্রস বি ভেক্টরটা। তার মানে আমরা বলতে পারছি যে এটা হচ্ছে উপর লম্ব, উভয়ের উপরেই লম্ব একটা ভেক্টর হচ্ছে এ ক্রস বি। আমরা কতদিন এটা পড়েছিলাম। ঠিক আছে, সিকিউয়ে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে এ সমান এত এবং বি সমান এত হলে এ ক্রস বি এর মান কত, এটা বলেছে। তো একটু আগে আমরা এটা দেখেছি যে এ ক্রস বি কী করে নির্ণয় করা লাগে। ঠিক আছে, তো এ ক্রস বি আমরা একটু আগে ক্যালকুলেটর ইউজ করেই বের করলাম, অলরেডি শেখা শেষ আমাদের এটা, চাইলে স্কিপ করা যেত, কিন্তু একটু দেখিয়ে দেই আবারও। ঠিক আছে, এখানে দেখছি যে কীভাবে নির্ণয় করা যায় এ ক্রস বিটা। তো এ ক্রস বি এর যে বিষয়টা, এটা আমরা একটু দেখি। আচ্ছা, ভেক্টরে অলরেডি আছে আমাদের, তারপরেও আমরা আবার নতুন করে ঢুকবো, শিফট চেপে 9 কারণটা ক্লিয়ার করে দিই, তখন ক্লিয়ার করা হয়নি। আচ্ছা, ইকুয়ালস এসি, ওকে। তাহলে এখন আমরা আবার ভেক্টরে ঢুকি, তাহলে এখানে চাপলে আমরা ভেক্টরে পাবো 8, তারপরে পাচ্ছি কত 1,
তারপরে পাচ্ছি 1:3, অবশ্যই 1:3, এটাও 1:3, সব 1:3। তাহলে এখানে পাচ্ছি i এর সহগ 1 পাচ্ছি ইজ ইকুয়াল, j এর সহগ 1 পাচ্ছি ইজ ইকুয়াল, k এর সহগ 0 পাচ্ছি। ওকে, ডান। তাহলে এটা আমাদের মানে এইটা হলো হচ্ছে k এর সহগ 0 পাচ্ছি, তাহলে ইকুয়াল, তাহলে এসি, এটা চাপ দিলাম এসি, ওটা আমাদের মেমোরিতে চলে গেছে ক্যালকুলেটরের মধ্যে। এখন এখানে বিটা দেখতে পাচ্ছি, বি সমান কত, তাহলে আমরা বললাম যে দ্বিতীয়টা ইনপুট করার জন্য শিফট চিপে আমরা ভেক্টরে যাব, তারপরে এখান থেকে ডাইমেনশানে যাব, ডাইমেনশান দিয়ে 2-এ যাব, 2 থেকে আবার 1:3-তে যাব। এখানে হচ্ছে আয়ের সহগ কিন্তু 0, এখানে আয়ের সহগ নাই, প্রথমটা 0 ইজ ইকুয়াল টু দ্বিতীয়, তারপরে জে এর সহগ 1 ইজ ইকুয়াল টু কে এর সহগ হচ্ছে 1, ঠিক আছে এইটা। তাহলে আমরা এটাও পাইলাম যে এখান থেকে এটাও পাইলাম। এবার কী নেব, ক্রস গুণফলের মান নির্ণয় করব, ক্রস গুণফলের মান নির্ণয় করবো। তো আমি এটা এক লাইনেই করতে পারি, শিফট চিপে আমি যদি এই যে এবিএসটা করি, যে এবিএস করলাম, তারপরে এখান থেকে বলছি যে শিফট চিপে এবিএস করলাম, তারপরে আমরা ভেক্টরের ক্রস গুণফল নির্ণয় করবো। তো শিফট চিপে যদি আমি ভেক্টরের চাপ দিই, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে ভেক্টর 3 ক্রস, শিফট চিপে আবার যদি ভেক্টরের চাপ দিই, এখান থেকে পাচ্ছি হচ্ছে 4, ঠিক আছে। এ ক্রস বি পাইলাম ইজ ইকুয়াল টু, এটা চাপ দিলাম, তাহলে 1.732, তার মানে এটা হচ্ছে √3 মান। এটা কত, √3 মান। যদি আমরা ক্যালকুলেশন এরকম দেখতে না পাই, তাহলে ক্যালকুলেটর চিপে দেখে নেব যে এটার মান কত, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটার মান √3, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু পি এবং কিউ, এবং পি এবং কিউ হলে উহার প্রধান কর্ণের দৈর্ঘ্য কত, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পি এবং কিউ সামান্তরিকের, কি বলেছে আমাকে, দুইটা কি বলেছে, দুইটা সন্নিহিত বাহু। এটা হচ্ছে পি বাহু আর এটা হচ্ছে কিউ বাহু, ঠিক আছে, এটাই বলেছে। তাহলে এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, ঠিক আছে। উহার প্রধান কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে প্রধান কর্ণ বলতে আমরা বুঝি হচ্ছে যে এই যে সন্নিহিত বাহু, এই দুইটা ভেক্টর ক্রস করেছে এদিক দিয়ে, তো এদের সন্নিহিত বাহু মানে হচ্ছে এই প্রধান, এই প্রধান কর্ণটা হচ্ছে এটা, ঠিক আছে। প্রধান কর্ণ হচ্ছে এটা। তো এটা হচ্ছে আসলে কি নির্দেশ করে, আমরা জানি সামান্তরিকের সূত্র অনুসারে কি জানি, সামান্তরিকের সূত্র অনুসারে জানি যে যদি একই কোনো কৌণিক বিন্দু থেকে একই সময়ে দুইটা ভেক্টর দুইটা সন্নিহিত বাহু বরাবর মানের দিকে ক্রিয়াশীল হয়, তাহলে এদের যে লব্ধিটা এটা কর্ণ বরাবর ক্রিয়া করে। তার মানে এই কর্ণটা এদের লব্ধি নির্দেশ করবে। লব্ধি জানি হচ্ছে আমরা এটার যোগফল, ঠিক আছে। তাহলে লব্ধি নর্মালি আমরা জানি যে আর সমান আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এইটা। এখন কি বলেছে, প্রধান কর্ণের দৈর্ঘ্য কত, যেহেতু দৈর্ঘ্য বলেছে তার মানে এটা অবশ্যই কী হবে বলো তো, এটা হচ্ছে মূল্যান্ত মান হবে, তাহলে পি প্লাস কিউ এর মান হবে এটার অ্যান্সার, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে ক নম্বর অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝলাম। ওকে, এরপরে দেখতে পাচ্ছি হচ্ছে পি এর মান, পি সমান এত কিউ সমান ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হলে আলফার মান কত। এটা খুবই ব্যতিক্রম ধর্মী ভালো একটা কোশ্চেন, এটা পরীক্ষায় আসে, কিন্তু স্টুডেন্টরা ভুল করে লম্বের মতো করে রাখে, ঠিক আছে। তাহলে এটা লম্বের মতো কোশ্চেন না, আসলে এটা একদমই লম্বের মতো, মানে লম্বের মতো কোশ্চেন না, এটা অবশ্যই এটা হচ্ছে সমান্তরাল। এটা কি, এটা হচ্ছে অবশ্যই সমান্তরাল। যদি সমান্তরাল হয়, ঠিক আছে, দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, সেই ক্ষেত্রে এদের যে আয়ের সহগ, যে সহগ, কে এর সহগের অনুপাতগুলো সমান হয়। এমসিকিউর জন্য আমরা অনুপাত সমান দিয়ে আমরা এমসিকিউ সলভ করবো, ঠিক আছে। এখানে আয়ের সহগ কত পাচ্ছি, √3, ঠিক আছে, ডিভাইডেড বাই এখানকার আয়ের সহগ কত 1, সরি এখানে √3 না, দুঃখিত √2। তো আয়ের সহগ পাচ্ছি √2 ডিভাইডেড বাই এখানে আয়ের সহগ পাচ্ছি 1 ইজ ইকুয়াল টু, এখানে জে এর সহগ পাচ্ছি আলফা ডিভাইডেড বাই এখানে জে এর সহগ পাচ্ছি কত, √2, ঠিক আছে। তাহলে আমাদের ক্যালকুলেশন প্রায় শেষ। তাহলে আমরা যদি গুণ করে দিই, তাহলে আলফা ইজ ইকুয়াল টু √2 ইন্টু √2 মানে কত হচ্ছে, দুইটা √2 গুণ করলে আমরা একটা 2 পাচ্ছি, তার মানে আলফার মান হচ্ছে 2। তার মানে আমরা একটা বিষয় বুঝলাম যে যদি কোনো ভেক্টর সমান্তরাল হয়, দুইটা ভেক্টর সমান্তরাল হলে সেটুকু সমান হচ্ছে তোমার আলফা, এটা মান কত, তাহলে সমান্তরাল হলে যে আয়ের সহগ, যে সহগ, কে এর সহগ অনুপাত এগুলো সমান হবে। এইভাবে আমরা যে কোনো অজানা ধ্রুবকের মান বের করে ফেলতে পারবো। তাহলে আলফার মান কত পাচ্ছি, আলফার মান 2 পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, এই জিনিসটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। অবশ্যই আমরা খুবই ভালো করে এটা সলভ করব, ঠিক আছে। এটা আমরা খুবই ভালো করে সলভ করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে যে এটার মান কত, এটা ডট গুণ চেয়েছে, একটা ক্রস গুণন তারপর ডট গুণন। এখানে বলছে জে ক্রস কে, তো আমরা নর্মালি এটা একটু চিত্র এঁকে আমরা একটু চিত্র এঁকে এটা বলতে পারি, নর্মালি এটা চিত্র এঁকে বলি, ঠিক আছে। তো চিত্র এঁকে আমরা দেখি যে এখানে এটা হচ্ছে আই ভেক্টর, আচ্ছা এটা সরি এটা হচ্ছে এক্স অক্ষ, তারপরে এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে সরি
আর এটা হচ্ছে জেড অক্ষ, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে যে এই বরাবর যেটা মানে এই বরাবর আমরা যেটা পাই, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি যে এই বরাবর আমরা জানি এই বরাবর আমরা জানি হচ্ছে আই ভেক্টর, আর এই বরাবর জে ভেক্টর, এবং এই বরাবর পাচ্ছি হচ্ছে কে ভেক্টর, ঠিক আছে, আই জে কে ভেক্টর। তো এখন আই জে কে এখন দেখতে পাচ্ছি কি এখানে বলছে যে আই জে ক্রস আই, তো জে ক্রস আই তার মানে এই ভেক্টরটা হচ্ছে এই দিকে, তার মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে জে ক্রস আই যদি আমি করি, জে ক্রস আই এইটুকু সমান পাই কত, আমরা জানি যে এইটা পাই সেটা হচ্ছে মাইনাস, মানে অর্থাৎ এই দুইটার ক্রস গুণ মানে গুণফলে কি এটা লম্ব একটা ভেক্টর পাই, ঠিক আছে। লম্ব ভেক্টরটা হচ্ছে ওই দুইটা ভেক্টরের সাথে লম্ব ভেক্টর হচ্ছে আমাদের এই কে ভেক্টরটা, দুইটা ভেক্টরের সাথে আমরা লম্ব পাই, তাহলে এটা অবশ্যই দুইটা ভেক্টরের সাথে লম্ব, তার মানে এই কে ভেক্টরটা পাবো, যেহেতু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে দিকে ঘুরতেছে, এটার জন্য পাবো কত, মাইনাস কে। তার মানে এইটুকু পাচ্ছি কত, এখান থেকে আমি এইটুকু পাচ্ছি মাইনাস কে ভেক্টর ডট প্লাস ডট আমরা পাচ্ছি হচ্ছে কে ভেক্টর। তো আমরা জানি দুইটা যদি একই ভেক্টর গুণ করি তাহলে এইটার মানের স্কোয়ার পাই, অর্থাৎ এটুকু সমান হচ্ছে এটার মডুলাস, অর্থাৎ এটা পাচ্ছি কত, এটা পাচ্ছি কে স্কোয়ার। তো এখন মাইনাস কে ডট কে, তার মানে এইটার যে মান একক ভেক্টর সেটার আমরা মান পাই মূলত, আসলে এটা পাই হচ্ছে এটার মান। তো আমরা জানি এই কে ডট কে এর মান 1, কে ডট কে এর মান কত পাচ্ছি 1 পাই, তাহলে -1, এটুকু মান কত পাইলাম -1, ঠিক আছে, এটার মান -1, ঠিক আছে, ওকে। এরপরে আমরা এখানে পাচ্ছি যে আয়ের মান এটা একটা ভেক্টর পাচ্ছি, তিনটা ভেক্টর দেওয়া আছে, বলছে তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত হলে ধ্রুবকের মান কত। এই তিনটা ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয় তাহলে এদের যে সহগগুলো আছে এই সহগগুলো নিয়ে যে আমরা নির্ণয়ক তৈরি করি, নির্ণয়কের মান 0 হয়, ঠিক আছে এটা। তো এখন এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে কত হয় আমরা একটু দেখি, ঠিক আছে। সলিউশন, এখান থেকে সহগগুলো নেই, এটা হচ্ছে আয়ের সহগ, এখানে 1 পাচ্ছি, এখানে 1, এখানে -1, এখানে পাচ্ছি 1, এখানে -1, এখানে +1, এখানে পাচ্ছি -1, এটা +1, এটা হচ্ছে এ, এইটুকু সমান এই তিনটা ভেক্টর এইটুকু সমান হচ্ছে 0, ঠিক আছে। এটাই আমরা ক্যালকুলেশন করলে আমরা এর মানটা পেয়ে যাব। তো এটা একটা ক্যালকুলেশন করে দেই কেমন হয়, তাহলে 1 নেই, এবার আবার সারি বাদ কলাম বাদ দিই, তাহলে -a তারপরে -1 পাই, তারপর এখানে এটা যখন 1 নেব তার সামনে একটা মাইনাস চিহ্ন দিব, এটা বাদ, এই সারি বাদ, এই কলাম বাদ, এই কলাম বাদ সারি বাদ দিলে a+1, এখানে পাচ্ছি a+1, তারপরে পাচ্ছি মাইনাস, এখানে পাচ্ছি -1, এখন এটা বাদ দিলে কত, 1 1 1 -1 ইজ ইকুয়াল টু 0। তার মানে ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাচ্ছি কত, -a-1 -a-1 ইজ ইকুয়াল টু 0। তার মানে পাচ্ছি কত, তার মানে পাচ্ছি -2a ইজ ইকুয়াল টু +2, তার মানে পাচ্ছি কত, a এর মান পাচ্ছি হচ্ছে শুধু 2, ঠিক আছে, এর পাচ্ছি শুধু -1, এর সমান পাচ্ছি কত, -1, তাহলে এখানেও পাচ্ছি হচ্ছে -1, -1 আনসার, ঠিক আছে। এটা খুবই সহজ এবং মজার একটা কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, অবশ্যই তোমরা করবে। আচ্ছা, এরপরে দেখছি এখানে বলছে একটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে আর, ঠিক আছে, একটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে কত, আর দেওয়া আছে অবস্থান ভেক্টর, ওকে। তো আর দেওয়া আছে, এটার বলছে ভেক্টরের মান কত, হ্যাঁ ঠিক আছে, ভেক্টরের মান আমরা জানি যে এটাকে আই দ্বারা গুণ করতে হয়, এটাকে জে দ্বারা গুণ করতে হয়, এটা কে দ্বারা গুণ করতে হয়, মানে করার পরে যে ভেক্টরটা আসে সেটা, তো আমরা দেখতেই পাচ্ছি যে এইটা সঠিক আছে, ঠিক আছে, 1 নম্বরটা সঠিক আছে। এখন এটার মান কত, এই যে আর এর মডুলাস কত হবে, √3² + 4², 3² + 4², আর সমান পাবো, আর এর মানটা কত পাবো আমরা, আয়ের সহগের স্কোয়ার, তো আয়ের সহগের স্কোয়ার কত, 4² প্লাস জে সহগের স্কোয়ার কত, -3² তো এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 16 আর 9 25 মানে 5, তার মানে এইটাও ঠিক আছে, একও ঠিক আছে, দুইও ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছি আর জেড অক্ষের উপর লম্ব কিনা সেই ভেক্টরটা আমরা দেখব। এখন আর জেড অক্ষের উপর লম্ব কিনা সেটা তো অবশ্যই আমরা দেখব এখান থেকে। তো এখন বিষয় হচ্ছে যে এইটা জেড অক্ষের উপর লম্ব কিনা এটা আমরা কি করে বুঝবো, ঠিক আছে, আমরা একটু দেখি। হ্যাঁ অবশ্যই এটা জেড অক্ষের উপরে লম্ব, তার মানে এখানে তোমার কে এর সহগ 0 আছে, ঠিক আছে, যদি কে এর সহগ 0 থাকে তাহলে অবশ্যই এটা জেড অক্ষের উপর লম্ব হয়, ঠিক আছে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে জেড অক্ষের সাথে যে এটার কোণ, এই কোণটার ডট গুণফল 0 হবে কিনা, অবশ্যই হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা তিনটা ভেক্টর যদি থাকে আমাদের এই বরাবর, দেখো এই জেড অ্যাক্সিস, তো জেড অ্যাক্সিস এটা তো জেড অ্যাক্সিস আমরা জানি, এই বরাবর একক ভেক্টর কত, এবার একক ভেক্টর হচ্ছে কিন্তু কে, ঠিক আছে। আমরা যে সাথে লম্ব কিনা এটা চেক করার জন্য আমরা কী করবো, আসলে যে ভেক্টরটা আছে এখানে, হ্যাঁ আর ভেক্টর আছে, এই আর ভেক্টরের সাথে এই কে ভেক্টর একটা ডট নির্ণয় করব, যদি এই ডট গুণফলটা 0 হয় তাহলে এটা লম্ব হবে, আর যদি 0 না হয় তাহলে এটা লম্ব হবে না। তাহলে 0টা আমরা দেখি, তাহলে আর এর মান কত, আর পাচ্ছি কত, আর হচ্ছে 4i
মাইনাস 3j পাচ্ছি, ওকে, এটা ইন্টু ডট কে, আমরা দেখতে পাচ্ছি এখানে ডট এর ভিতরে কোনো কে নাই, তার মানে এখানে এটার জন্য 0, এটার জন্য 0, এটা 0 হবে, তার টোটালটা কত হচ্ছে, গুণফলটা 0 হচ্ছে, তার মানে অবশ্যই এটাও সঠিক, অর্থাৎ আর জেডের উপরে লম্ব, তার মানে 1, 2 ও 3 সঠিক। ঠিক আছে, আমরা এই ব্যাপারটা বুঝতে পারলাম। ওকে, এরপরে দেখতে পাচ্ছি যে নিচের তথ্যের আলোকে, কি বলছে, নিচের তথ্যের আলোকে, হ্যাঁ, নিচের প্রশ্নগুলির যে উত্তর দিতে হবে সেটা এখানে বলছে যে এ সমান এত, বি সমান এত ভেক্টর দেওয়া আছে, এ এবং বি লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। এ এবং বি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, তো এই যে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, তাহলে আমরা এখান থেকে দেখি, বলছে কি এ সমান এত, বি সমান এত, এবং বলছে এ এবং বি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কোনটি সেটা বের করতে বলেছে। তো লব্ধি ভেক্টর কোনটা সেটা আগে আমাকে বের করতে হবে। তো আমরা জানি যে লব্ধি ভেক্টর হচ্ছে দুইটার যোগফল, লব্ধি ভেক্টর কি দুইটার যোগফল, যদি দুইটা যোগ করি তাহলে কত হয়, এখানে 2 আর 4 হচ্ছে 6, 6i, তারপরে কত হচ্ছে, আমরা এটা যোগ করলে পাচ্ছি -2j পাচ্ছি, ঠিক আছে, -2j, এবং এইটা আর এইটা পাচ্ছি কত, প্লাস কে পাচ্ছি, ঠিক আছে, প্লাস কে পাচ্ছি, তাহলে a প্লাস বি ইকুয়ালস হচ্ছে প্লাস কে। তাহলে এখান থেকে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে যে লব্ধির সমান্তরাল একক ভেক্টর, তাহলে এটার একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো আমরা জানি হচ্ছে যে এটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এখানে সবগুলো প্লাসে অ্যান্সার আছে, তার আমরা প্লাস দিলেও হবে, সমস্যা নেই। এ ভেক্টর ভেক্টরের মান দ্বারা ভাগ করতে, মানটা কত সেটা দিয়ে ভাগ করে ফেলি আমরা, মান হচ্ছে 6 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 6 6 36 মানে 39, ঠিক আছে, এটা পাচ্ছি 39, তার মানে 6i -2j প্লাস কে ডিভাইডেড বাই 39, ঠিক আছে, তাহলে 39 মানে 49 60, সরি এখানে ক্যালকুলেশনে কিছু একটা ভুল হয়েছে মনে হচ্ছে, দুটো যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 2 আর 4 6, 3 আর হচ্ছে এটা -2 স্কোয়ার, তারপরে 4, এটা +1, ঠিকই তো আছে ক্যালকুলেশন, যদি ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে আমাদের উপরের ভেক্টর যদি মিলে, হ্যাঁ ঠিক আছে, 36 4 40 41, ঠিক আছে, এটা হচ্ছে 41, তার মানে ক নম্বর অ্যান্সার, ঠিক আছে, তার মানে কত হচ্ছে, এটা হচ্ছে সামথিং বাই √41 হচ্ছে এখান থেকে, তাহলে 41 হলে আমরা এটা অ্যান্সার পাচ্ছি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি হচ্ছে যে বি বরাবর এর রূপাংশ, এটা আমরা পড়ে ফেলেছি, তার মানে এটা নতুন করে পড়বো না, ঠিক আছে, সমান্তরাল একক, হ্যাঁ আচ্ছা, আগে আমরা দেখি যে সমান্তরাল একক ভেক্টর আসলে কি, এই দুটার যোগফল নির্ণয় করব, তারপরে তার মান দ্বারা ভাগ করে দিব। দুইটা লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর মানে কি হচ্ছে, এদের যোগ করব, তারপরে এটার মান দ্বারা ভাগ করে দেবো, ঠিক আছে, লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হচ্ছে এটা। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি যে একটা ভেক্টর বি একটা ভেক্টর দেওয়া আছে, দুইটি ভেক্টর সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে, ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এর আগে আমরা সামান্তরিকের কর্ণ দিয়ে দেখেছিলাম, সামান্তরিক কর্ণ হলে, আচ্ছা এখানে জাস্ট একটা ক্লিয়ার করে দিলে আমরা মানে করে ফেলতে পারবো, সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল কত। তো নর্মালি যদি আমাদের দুটো বাহু দেওয়া থাকে, সামান্তরিকের যদি বাহু দেওয়া থাকে, ঠিক আছে, যদি সামান্তরিকের বাহু দেওয়া থাকে, সামান্তরিকের বাহু দেওয়া থাকে, ঠিক আছে, যদি সামান্তরিকের দুইটা বাহু দেওয়া থাকে, বাহু নির্দেশ করে, যদি বাহু দেওয়া থাকে, ঠিক আছে, যদি বাহু দেওয়া থাকে তখন আমরা পাই হচ্ছে ক্ষেত্রফলের সূত্র কি পাই, তখন বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্র পাই, আমি দুইটা ভেক্টরকে এ বি দিয়েছে, তো বাহু দেওয়া থাকলে পাচ্ছে শুধুমাত্র পি ক্রস কিউ, শুধুমাত্র পি ক্রস কিউ, এখানে যদি এ ক্রস বি আছে, শুধুমাত্র এ ক্রস বি এর মান বের করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে সামান্তরিকের, এটা হচ্ছে সামান্তরিকের দুইটা বাহু নির্দেশ করলে। আর যদি কর্ণ নির্দেশ করে তাহলে দেখলাম কর্ণ নির্দেশ করলে এই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মানের অর্ধেক হচ্ছে যদি কর্ণ নির্দেশ করে, আর যদি বাহু নির্দেশ করে তাহলে অবশ্যই এটা হচ্ছে শুধু এটা, ঠিক আছে। এটা এখন সামান্তরিকের কর্ণের সমান্তরাল একক ভেক্টর, তো কর্ণ আমরা কি বললাম, সামান্তরিক কর্ণ, সামান্তরিকের কর্ণ হচ্ছে এই দুইটা লব্ধি ভেক্টর, তার মানে এটার যোগফল, অর্থাৎ এ প্লাস বি ভেক্টরের, এই যে এ প্লাস বি, এটার আমরা একক ভেক্টর নির্ণয় করলেই হবে। একটু আমরা দেখলাম এটা সামান্তরিকের সূত্র না, যেটা আগে দেখেছিলাম, ঠিক আছে, এটা রিপিট কোশ্চেন চলে এসেছে আমাদের। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি যে এখানে এবিসি ত্রিভুজের মানে এ বি বি সি সি এ, এই বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এফ হলে নিচের কোনটি সঠিক, ঠিক আছে, এটা আমরা একটু দেখি। এটা আসলে ত্রিভুজ, এটা থিওরি টাইপের কোশ্চেন, এটা থিওরি টাইপের কোশ্চেন, এটা পরীক্ষাতে আসে, এখন একটু কমে যাচ্ছে মানে এটার গুরুত্ব, কিন্তু তারপরে পরীক্ষাও আসে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে এটা একটা ভেক্টর, আমি যদি বলি যে এটা এ এবং এটা বি এবং এটা সি ভেক্টর, ঠিক আছে, এবং এদের মধ্যবিন্দু ডি বলছে বিসি এর মধ্যবিন্দু, তার মানে এখান থেকে এটার মধ্যবিন্দু হচ্ছে ডি, ঠিক আছে। এটা তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে নর্মালি আসলে কি পাই, নর্মালি পাই হচ্ছে আমি যদি এখানে এ বি ধরি, এটাকে যদি এ সি ধরি, ঠিক আছে, এইটার যে মধ্যবিন্দু, এটার কিন্তু মধ্যবিন্দু আবার ই, এটার মধ্যবিন্দু কত, এটার মধ্যবিন্দু হচ্ছে ই, আর এটার মধ্যবিন্দু হচ্ছে এফ, এটা দিয়ে দেওয়া আছে। তো
তাহলে ডিএফ দেওয়া আছে। এখন এখান থেকে বের করতে হবে এটা, তো আমরা ভেক্টর থিওরি থেকে জানি যে এখান থেকে যদি ডিটা এটার মধ্যবিন্দু হয়, ডিটা যদি বিসির মধ্যবিন্দু হয়, তাহলে পাই হচ্ছে এ ডি ভেক্টর ইজ ইকুয়াল টু পাই কত, এটা হচ্ছে এ বি মানে হাফ ইন্টু পাই হচ্ছে এই বাহু এবং এই বাহুর যে ভেক্টর দুটার যোগফল, যে এ বি ভেক্টর প্লাস এ সি ভেক্টর, এটার যে যোগফলের অর্ধেক এটা পাই। তাহলে এখানে ক্যালকুলেশন যদি করলো হাফ ইন্টু এ বি ভেক্টর এটা পাচ্ছি প্লাস হাফ ইন্টু এ সি ভেক্টর এটা পাচ্ছি। তাহলে হাফ ইন্টু এ বি ভেক্টর মানে কত, আসলে হাফ এ বি ভেক্টর মানে আমরা বলতে পারি কিন্তু এ এফ, এটা কিন্তু হাফ এ বি এ এফ ভেক্টরটা, তাহলে অর্থাৎ এটা বলতে পারি এ এফ এটা বলতে পারি প্লাস আমি যদি বলি হাফ এসি, তাহলে হাফ এসি মানে কি বলতে পারি হচ্ছে এ ই মানে এটার অর্ধেক, তার মানে এটা বলতে পারছি প্লাস এ ই, ঠিক আছে। এটা এখন দেখি এটা আছে কিনা, তাহলে এ ডি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারছি কি এ এফ ভেক্টর প্লাস এ ই ভেক্টর, আছে নাকি? হ্যাঁ আছে, তার মানে এটা খ নম্বর অ্যান্সার, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো কোশ্চেন ছিল, যেটা স্টুডেন্টরা নর্মালি পারে না, জাস্ট করে দিলাম। ওকে, এরপরে দেখছি বলছে বলছে এই ভেক্টরের মান কি, এর মান কত হলে এত ভেক্টরটি একটি একক ভেক্টর হবে, এর মান কত হলে এই ভেক্টরটি একটি একক ভেক্টর হবে সেটা একটু দেখি। তার মানে এই ভেক্টরের মান একক, তার মানে আমরা কী পাচ্ছি, তার মানে এটার মান বের করি। এটার মান কত, এটার মান হচ্ছে রুট ওভার হাফ স্কোয়ার প্লাস কত স্কোয়ার, এখানে পাচ্ছি জে এর সহগের স্কোয়ার প্লাস কত পাচ্ছি এর সহগের স্কোয়ার ইজ ইকুয়াল কত 1। ক্যালকুলেশন করলে যদি স্কোয়ার করে দেই তাহলে পাচ্ছি এখান থেকে কত, এটা হচ্ছে 1/4 প্লাস 1/9 প্লাস এই স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি 1। তাহলে আমরা যদি ক্যালকুলেশন একবারেই করি, এক লাইনেই করি, একটু ক্যালকুলেটারের হেল্প নেই। আচ্ছা, ক্যালকুলেটার দিয়ে আমরা একটু করার চেষ্টা করি। এটা কি ছিল জানো, এটা ছিল হচ্ছে 1/4, তাহলে 1/4 প্লাস 1/9 ইজ ইকুয়াল টু -1, সরি এখানে পাচ্ছি হচ্ছে 1/4 প্লাস 1/9 ইজ ইকুয়াল টু এত সামথিং। তাহলে এখান থেকে করলাম যে এটাকে -1, তাহলে -1 করলাম এখান থেকে, তাহলে পাচ্ছি এইটা রুট ওভার 6 পয়েন্ট সামথিং পাচ্ছি এটা। আচ্ছা, ইন্টু -1 ইজ ইকুয়াল টু এত, এটা রুট ওভার করলে যেটা হবে সেটা অ্যান্সার। তো রুট ওভার অ্যান্সার ইজ ইকুয়াল টু পাচ্ছি কত 0.799 সামথিং, তাহলে 0.799 সামথিং। ক্যালকুলেশন করে আমরা একটু দেখি কোনটাতে আসে। আমি দেখি, আমার মনে হচ্ছে লাস্টেরটা আসতে পারে, ঠিক আছে। তো লাস্টেরটা আসলে কত হয় এটা একটু দেখি। তাহলে রুট ওভার 23 ফ্র্যাকশন, ওকে। তো মোট ক্লিয়ারই করা হয়নি, 3, আচ্ছা ফ্র্যাকশন করি। উপরে কত আছে রুট ওভার 23 ডিভাইডেড বাই কত আছে, 23 ডিভাইডেড বাই হচ্ছে 6, এই ইকুয়ালস টু হচ্ছে এটা, এইটা অ্যান্সার। তার মানে আমরা এই অ্যান্সারটা পাচ্ছি, ঠিক আছে। এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। ওকে, এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখানে দেখি হচ্ছে যে পরবর্তী কোশ্চেন আছে কি, পরবর্তী কোশ্চেন এ আর বি হলে এ প্লাস বি এবং এ মাইনাস বির মধ্যবর্তী কোণ কত। এটা বের করার মতো কিছু নয় আসলে, এ প্লাস বি এবং এ মাইনাস বির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা আমরা জানি আগে থেকে। কারণ আমরা যখন দুইটা ভেক্টর নির্ণয় করি আমরা দেখেছিলাম যে এই যে এইটা একটা ভেক্টর যদি এ ভেক্টর হয়, ঠিক আছে, এটা যদি একটা বি ভেক্টর হয়, ঠিক আছে, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে যোগফল ভেক্টরটা কী হয়, এদের যে সামান্তরিকের কর্ণ বরাবর, এই সামান্তরিক কর্ণ বরাবর কিন্তু এদের যোগফল ভেক্টরটা যায়, ঠিক আছে। এটা হচ্ছে এ প্লাস বি ভেক্টর হচ্ছে এটা, ঠিক আছে। কিংবা মাইনাস বি ভেক্টর কী করে নির্ণয় করবো আসলে, তো মাইনাস বি নির্ণয় করলে আমরা যেটা মূলত পাই সেটা হচ্ছে যে বি ভেক্টরের সমান্তরাল এবং বিপরীত যে ভেক্টরটা, ঠিক আছে, বিপরীত যেটা সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এটা পাই হচ্ছে মাইনাস বিপরীত ভেক্টর অঙ্কন করতে হয়, তারপরে একটা এখান থেকে সামান্তরিক অঙ্কন করতে হয়, সামান্তরিক কর্ণ যেটা কর্ণ নির্দেশ করে সেটা। তাহলে এই যে এইটা হচ্ছে এ মাইনাস বি ভেক্টর, কী ভেক্টর এটা হচ্ছে এ মাইনাস বি ভেক্টর। আমরা দেখতেই পাচ্ছি যে এই দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ এটা 90 ডিগ্রি, তার মানে এটা 90 ডিগ্রি, আমরা কষ্ট করে বের করার দরকার নেই, ঠিক আছে। তার মানে এটা 90 ডিগ্রি অ্যান্সার হবে, ঠিক আছে। ওকে, এবার দেখি হচ্ছে যে এক্স ও জেড তলের সমান্তরাল এবং এক্স ও জেড তলের, এখানে কি আছে আসলে, এখানে এক্স জেড আছে, আসলে এক্স আর জেড আছে, এই তলের সমান্তরাল, এত তলের সমান্তরাল এবং এত ভেক্টরের উপরে লম্ব, আসলে আমরা দেখি যেখানে বলছে যে এক্স আর জেড তল থাকবে, যেখানে এক্স আর জেড তল থাকবে তার মানে সেখানে এক্স আর জেড অর্থাৎ আই আর কে কাজ করবে। তার মানে অ্যান্সার হতে পারে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু এটা হবে না, লাস্টেরটা হবে না। এখানে বলছে যে কার সমান্তরাল, তার মানে এই দুইটা থাকবে। তার মানে এখন আমরা শুধুমাত্র এই পুরো জিনিসটার মধ্যে শুধুমাত্র এই যে 3i এবং 4k নিয়ে কাজ করব।
তাহলে নর্মালি এটা সমান্তরাল হচ্ছে কি ভেক্টর 3i + 4k এটা হতে পারে, ঠিক আছে। এবং বলতেছে যে এত ভেক্টরের উপর লম্ব বলছে, যদি লম্ব হয় তাহলে ভিতরের চিহ্নটা চেঞ্জ হয়, লম্ব হলে কি হয়, ভিতরের চিহ্ন চেঞ্জ হয়। তো নর্মালি সরলরেখার যে ক্যালকুলেশন আমরা করতাম, যে লম্ব ভেক্টর সরলরেখার যে ক্যালকুলেশন করতাম, এই ক্যালকুলেশন অনুযায়ী আমরা লম্ব ভেক্টর নির্ণয় করব, ঠিক আছে। তো এখন ক্যালকুলেশন অনুযায়ী লম্ব ভেক্টর আমরা নির্ণয় করি কি করে, এটা হচ্ছে এই ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করি, কিন্তু এটা লম্ব ভেক্টর আসলে কত, এটা লম্ব ভেক্টর হচ্ছে 3i, ঠিক আছে, না সরি, লম্ব ভেক্টর হচ্ছে যে এটা 3i, এই সহগগুলো ইন্টারচেঞ্জ হবে, সহগগুলো কি হবে, সহগগুলো ইন্টারচেঞ্জ হবে, ঠিক আছে। এই সহগগুলো ইন্টারচেঞ্জ হয় তাহলে কত হয়, এটা হচ্ছে 4i হবে, ঠিক আছে, 4i - 3j হবে, ঠিক আছে। তারপরে এটার মান দ্বারা ভাগ হবে, এটার মান কত 5, তাহলে 1/5 × 4i - 3j, 4i - 3k, সরি 4i - 3k, এটা হচ্ছে আনসার, ঠিক আছে, 4i - 3k, তাহলে 4i - 3k এটা আনসার 1/3, তাহলে 4i - 3k যেটা আনসার খ নম্বর আনসার, ঠিক আছে। তাহলে আমরা এক্স ও জেড তলের যে সমান্তরাল লম্ব একক ভেক্টর সেটা আমরা পড়লাম, ওকে। আচ্ছা, এরপরে দেখি হচ্ছে এ ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপের মান 4 হলে ল্যামডার মান কত, এটা আমরা দেখেছিলাম যে অভিক্ষেপের মান এর ক্যালকুলেশন বারবার দেখে এটা ল্যামডার মানটা বের করতে বলেছে আর কি, ঠিক আছে। তাহলে এতর অভিক্ষেপের মান যেটা আমরা বলেছিলাম যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, সরি বানানটা ভুল আছে। আচ্ছা, এখানে বলছে যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, তো কার অভিক্ষেপ, এর অভিক্ষেপ, তার মানে হচ্ছে এ কস থিটার মানটা ইজ ইকুয়াল টু বলা আছে 4, ঠিক আছে, এটা বলা আছে যে এ কস থিটা ইকুয়াল 4, তাহলে এ কস থিটা মানে কত, এ ডট বি, এটা পাই কত, এ ডট বি ডিভাইডেড বাই বি, এটা পাই ইজ ইকুয়াল টু 4, ওকে ডান। তাহলে আমরা ক্যালকুলেশন যদি আমরা করি এ ডট বি, তাহলে এ ডট বি মানে কত, এটা পাচ্ছি 2 ল্যামডা, পাচ্ছি কত 2 হচ্ছে 2 ল্যামডা পাচ্ছি এখান থেকে, 2 ল্যামডা প্লাস এখানে পাচ্ছি 6 প্লাস 6 পাচ্ছি, তারপরে পাচ্ছি প্লাস 12 ডিভাইডেড বাই বি ছিল, তো বি এর মানটা অবশ্যই লিখি, সমস্যা নেই। বি এর মান হচ্ছে কত, বি এর মান হচ্ছে √2² প্লাস 6² প্লাস 3² ইন্টু কত পাচ্ছি, ইন্টু পাচ্ছি হচ্ছে 4, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে এখান থেকে যেটা পাবো সেটা আনসার, তাহলে পাচ্ছি 2 ল্যামডা ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 18, 2 ল্যামডা প্লাস 18 ইজ ইকুয়াল টু, এটা পাচ্ছি 6 6 36, 4 40 49 7, তাহলে 4 7 28 28 পাচ্ছি, তাহলে 18 বদলে 10, তাহলে 2 ল্যামডা ইজ ইকুয়াল টু পাচ্ছি প্লাস 10, তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু পাচ্ছি প্লাস 5। এটা খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল, আমরা দেখব যে এটা ভালোভাবে করবো আর কি, ঠিক আছে, ওকে। তাহলে এরপরে কি বলছে, এবার ভি এর মধ্যবর্তী কোণ নির্ণয় কত, বা মধ্যবর্তী কোণ কত হলে ইউ ডট ভি ইজ ইকুয়াল টু 9 এবং ইউ ক্রস ভি এর মান হচ্ছে 3√3 হবে, ঠিক আছে। এটা খুব ভালো একটা কোশ্চেন, এটা করা যায়। তো ইউ ডট ভি, এটা ভেক্টর, তো ইউ ডট ভি মানে কত, ইউ ভি কস থিটা ইজ ইকুয়াল টু 9, আর ওটা হচ্ছে ক্রস গুণফলের মান, তার মানে কত, ইউ ভি সাইন থিটা, একক ভেক্টরের মান 1, তাই হচ্ছে এখানে 1 হয়ে গেল, মানে মানটা দিলাম, এর জন্য কোনো ভেক্টর চিহ্ন থাকলো না, ইজ ইকুয়াল টু কত, 3√3, ঠিক আছে। আমি যদি এইটাকে 2কে 1 দ্বারা ভাগ করে দিই তাহলে কী কাটা দেবে, হবে ট্যান থিটা, 2কে 1 দ্বারা ভাগ করলাম, ঠিক আছে, অর্থাৎ এইটাকে এটা দ্বারা ভাগ করে দিই, তাহলে ট্যান থিটা সমান কত, আমরা ভাগটা দেখাই দিই এখানে, তাহলে কত, ইউ ভি সাইন থিটা ডিভাইডেড বাই ইউ ভি কস থিটা ইজ ইকুয়াল টু 3√3 ডিভাইডেড বাই 9, ঠিক আছে। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এটা কাটা, তার মানে কত পাচ্ছি, ট্যান থিটা সমান কত, ট্যান থিটা সমান পাচ্ছি 3√3/9, তার মানে 1/√3, কত পাচ্ছি 1/√3, তার মানে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি মানে π/6, ঠিক আছে, এটা অ্যান্সার। তো আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে থিটা, ওকে। তাহলে আমরা এটা জানতাম হচ্ছে এ ক্রস ভি, ইউ ভি সাইন থিটা ইন্টু ইটা, এটা জানতাম, কিন্তু মান নির্ণয় করলাম এটার জন্য, এটাকে কি হলো, তোমার কোনো একক ভেক্টর থাকলো না, ঠিক আছে, কারণ একক ভেক্টর মান 1। আচ্ছা, এরপরে দেখছি যে দুইটা ভেক্টর পি এবং কিউ এর দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর, আমরা দেখেছি এটা শিখেছিলাম যে এটা দুইটা ভেক্টর হলে এটা পি ক্রস কিউ নির্ণয় করতে হয়,
তারপরে তার মান দ্বারা ভাগ করতে হয়, এটাই হচ্ছে সমতলের উপর লম্ব একক ভেক্টর, সমতলের উপর লম্ব একক ভেক্টর, ঠিক আছে এইটাই, ঠিক আছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এটা আমরা জানি। ওকে, এখন দেখতে পাচ্ছি এটার মান কত। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটার মান সম্ভবত -3 কিংবা 0 কিছু একটা হবে। দেখতে পাচ্ছি এখান থেকে যে আয়ের সাথে কত, আমরা একটার অক্ষ আঁকতে হবে অবশ্যই, এটা অক্ষ আঁকতে হবে। এটা হচ্ছে এ বরাবর আই ভেক্টর, আচ্ছা এই বরাবর হচ্ছে জে ভেক্টর, আর এই বরাবর হচ্ছে কে ভেক্টর, ঠিক আছে এটা। তাহলে আই ডট, তাহলে কত, আই ক্রস জে, আই ক্রস জেতে আমরা এখান থেকে এদিকে ঘুরলে এটা পাবো হচ্ছে প্লাস কে, তাহলে এখানে কে ডট কে পাচ্ছি, প্লাস এখানে জে ক্রস কে, যদি জে ক্রস কে হয় এটুকু সমান পাবো প্লাস আই, তাহলে প্লাস আই পাইলাম, প্লাস কত কে ক্রস আই, তাহলে কে ক্রস আই মানে কত, কে ক্রস আই মানে হচ্ছে প্লাস জে, তাহলে জে ডট জে এটা আমরা জানি। তাহলে কি দাঁড়ালো আসলে, তাহলে দাঁড়ালো হচ্ছে যে এটাও 1, এটাও 1, এটাও 1 ইজ ইকুয়াল কত পাচ্ছি, ইকুয়াল পাচ্ছি হচ্ছে 3, ঠিক আছে এটা। তাহলে এটাই হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো কোশ্চেন, দেখা যাচ্ছে তোমরা করে ফেলতে পারবো। আচ্ছা ওকে, এরপরে বলছে 5 একক এবং 6 একক মানে দুটা ভেক্টর কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে এ ডট বি সমান কত হবে। আচ্ছা, তাহলে কত আমরা নর্মালি কত জানি যে এ ডট বি সমান কত জানি, এ এর মান, বি এর মান এবং কস থিটা, তাই তো। তাহলে এ এর মান কত 5, বি এর মান কত, এ এর মান 5 ইন্টু বি এর মান 6, ঠিক আছে, ইন্টু কত, ইন্টু হচ্ছে কস থিটা। তাহলে কস থিটা মানে কত, কস থিটা মানে হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, ক্যালকুলেশন করলে পাচ্ছি কত, এটা হচ্ছে 5, এটা 6, এটা হচ্ছে হাফ, তাহলে 3 5 15, ঠিক আছে, এটা পাচ্ছি কত 15। তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ছিল, এটা 15 নম্বর, 15 অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমার পাচ্ছি হচ্ছে ভেক্টরের গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে এটা। ওকে, আরেকটা আছে, এখন বলছে যে দুইটা ভেক্টর এ বি এবং এসিকে সন্নিহিত বাহু ধরে কোনো বর্গের ক্ষেত্রফল 16 বর্গ একক, তাহলে এ বি এবং এসি এর ক্রস গুণফলের মান কত, ক্রস গুণফলের মান কত। ওকে, কি বলছে যে এখানে দুটো সন্নিহিত বাহু ধরছে, তো আমরা একটু দেখলাম যে এখান থেকে যে সন্নিহিত বাহু আমরা একটু দেখি যে এখানে বর্গই আঁকি, সমস্যা নেই। এখানে বলছে কি যে এখানে যে একটা বাহু, যেটা বলছে যে এই বাহু একটা বাহু বলছে যে এ বি আর এ সি, আমি ধরলাম হচ্ছে এটা এ, ওকে, এটা হচ্ছে এ বাহু, মানে এ একটা এ বি সি ডি, এ বি এবং এ সিকে সন্নিহিত বাহু ধরে। আচ্ছা, তাহলে এ বি আর এটা হচ্ছে এ সি, এটা হচ্ছে এ সি, ওকে, তাহলে এ বি সি, এটা কেমন ভালো হলো না, তারপরে হলো আর কি। তো এ বি আর এ সি এ দুটাকে সন্নিহিত বাহু ধরলাম, সন্নিহিত বাহু ধরে এদের যে ক্ষেত্রফল হবে, তো বর্গের যদি সন্নিহিত বাহু ধরা হয় তাহলে আমরা ক্ষেত্রফল কি দেখলাম একটু আগে, বর্গ সামান্তরিক রম্বস, এটার ক্ষেত্রফল বের করতে হবে আর কি। তাহলে বলছে এ বি এর ক্রস গুণফলের মান কত। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পারছি এখান থেকে যে নর্মালি আমি যদি এটাকে আমি এটা এ ভেক্টর ধরি, এটাকে বি ভেক্টর ধরি, ঠিক আছে, এটা তো নর্মালি এটা দেখতে পাচ্ছি যে এ ভেক্টর ডট বি ভেক্টর, এটার মান কত হচ্ছে আসলে, এটা ক্রস গুণফলের মান বলেছে না, ক্রস গুণফলের মান, সরি, তো ক্রস গুণফলের মান বলি, তাহলে এ বি ক্রস এ সি ইজ ইকুয়াল টু আসলে কত হয়, তাহলে এ বি এর মান ইন্টু এ সি এর মান ইন্টু সাইন, এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, ঠিক আছে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে এটার মান 1, তার মানে এখান থেকে এ এর মান এবং বি এর মান পাচ্ছি, ঠিক আছে। আমাদের দরকার কি আসলে, দরকার হচ্ছে এদের ক্রস গুণফলের মান, তাই তো, ক্রস গুণফলের মান, হ্যাঁ ঠিক আছে। তো তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এটা বর্গক্ষেত্র, তার মানে এই বর্গের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এই দুইটার গুণফল, তো এই দুইটার গুণফল কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 16, তার মানে কত হচ্ছে, এটা হচ্ছে 16 দেওয়া আছে, তার মানে এটা 16 একক, ঠিক আছে। এটা অ্যান্সার কত হচ্ছে আমাদের 16 একক, নতুন একটা ব্যতিক্রমধর্মী কোশ্চেন, ভালো একটা কোশ্চেন ছিল, ঠিক আছে। এটা যে এ ক্রস বি আমরা দেখতে পাচ্ছি বর্গের ক্ষেত্রের যে দুইটা বাহুর যে গুণফল, এটাও তো ক্ষেত্রফল নির্দেশ করে, তার মানে এটুকু 16 পাচ্ছি, তার মানে এটুকু সমান হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। ওকে, এরপরে বলছে যে এ প্লাস বি এবং এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হলে এ ও বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, এটা অবশ্যই 90 ডিগ্রি, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, একটা সুন্দর ভেক্টর দেওয়া আছে। ওকে, তো আমরা এখান থেকে অনেক ক্যালকুলেশন অনেক সময় শিখেছি আর কি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, ক্যালকুলেশন করে এটা বের করতে হবে না, যদি এরকম হলে এটা এ হয় আর কি, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়।
তো নর্মালি আমরা যদি স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করি, নর্মালি ক্যালকুলেশন করি, তাহলে এটাকে আমরা হোল স্কোয়ার করতে পারি বা হোল স্কোয়ার করতে পারি আর কি। তো নর্মালি যদি মানের স্কোয়ার করে দেই তাহলে এটা নর্মালি কত হয় আসলে, আমি বীজগণিতের সূত্রে এটা করি, হ্যাঁ। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার, এটা করলাম, ওকে। তো আমি যদি ক্যালকুলেশন এরকম করে করি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে পাচ্ছি কত, এখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে 4ab, তাই তো। ক্যালকুলেশন করলে পাচ্ছি কত, 4ab, এস কেটে দেবে, তাহলে 4a ডট বি ইজ ইকুয়াল টু 0। তার মানে পাচ্ছি কত, যে a ডট বি সমান কত, 0। যদি a ডট বি 0 হয় তাহলে a এবং b এর মধ্যবর্তী কোণ এটা অবশ্যই 90 ডিগ্রি। এ আর বি এর মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি, কারণ দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে এদের ডট গুণফল 0 হয়। তার মানে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। এটা অ্যান্সার, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমরা সলভ করবো, ওকে। এখন কি বলছে যে এত মূল বিন্দু থেকে এত এবং এত ভেক্টর দুটির সংযোগকারী রেখার ভেক্টর দুটির মধ্যবর্তী দূরত্ব কত। আচ্ছা কি এখানে হচ্ছে মূল বিন্দু থেকে এত এবং এত বিন্দু দুটির সংযোগকারী ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত আসলে। তো আসলে ব্যাপার একই, আমরা যদি মধ্যবর্তী কোণ চিন্তা করতাম, যে মনে করো যে এটা একটা ভেক্টর, তো সবই তো মূল বিন্দু থেকেই এটার করা হয়, মানে ভেক্টর করা, মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর দেওয়া থাকে আর কি। তো এখন আমি যদি এটাকে এ ভেক্টর ধরি, চিন্তা করি যেটা এ ভেক্টর হচ্ছে যে i প্লাস 2j প্লাস 3k, ঠিক আছে। এটা তারপর এটা যদি বলি তাহলে কত, এটা বি ভেক্টর ইকুয়াল কত, 2i, ঠিক আছে, মাইনাস 3j প্লাস মাইনাস কে, এটা করি ক্যালকুলেশন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা করলেই আমাদের অ্যান্সার হবে। তো আমরা মধ্যবর্তী কোণের সূত্র অনেকবার করেছি, এটা নতুন করতে হবে না, যেটা করা দরকার সেটা আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। অর্থাৎ এই জাস্ট এখানে আই দ্বারা গুণ করবো, যে দ্বারা গুণ করবো, কে দ্বারা গুণ করে ভেক্টর দুটো বানিয়ে নিব, তারপর মধ্যবর্তী কোণটা আমরা নির্ণয় করে ফেলতে পারবো, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে বলছে তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত কি। তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত অলরেডি আমরা পড়েছি, ঠিক আছে। যে তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে ক নাম্বারটা, যে কোনো দুইটার ক্রস গুণফল এবং অন্যটার ডট গুণফল ইকুয়াল টু যে 0 হয়, তাহলে এটা হচ্ছে তোমার সমতলীয় হওয়ার শর্ত, ঠিক আছে। আমরা অনেক আগে দেখেছিলাম, এটা মুখস্থ করে নিতে হবে। তাহলে a ক্রস বি ডট সি, এখান থেকে বুঝে মনে রাখতে পারো সূত্র আকারে, সেটাও হবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা ভেক্টর চ্যাপ্টার শেষ করলাম। এখন আমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে বৃত্ত, ঠিক আছে। তো বৃত্তেরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, সেগুলো আমরা একটু সলভ করি, ঠিক আছে। এখান থেকে দেখা যাক বৃত্তের কী কী প্রশ্ন আছে। এখানে বলছে যে কে এর মান, হ্যাঁ, কে এর মান বের করতে বলেছে। কে এর মান কত হলে এত সমীকরণটি একটু বৃত্ত নির্দেশ করবে। কে এর মান কত হলে সমীকরণটি বৃত্ত নির্দেশ করবে। আমরা জানি বৃত্ত নির্ণয় করার মানে বৃত্তের কন্ডিশন কি আসলে। একটা সমীকরণ কখন বৃত্ত নির্দেশ করে, একটা সমীকরণ তখনই বৃত্ত নির্দেশ করে যখন এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান হয় এবং এক্স ওয়াইয়ের সহগ 0 হয়। আমরা এটা জানি আগে থেকে যে এক্স ওয়াইয়ের সহগ 0 হয় এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান হয়। তো এখানে আমাদের এরকম কিছু কন্ডিশন বের করতে হবে যেখানে এক্স স্কোয়ার স্কোয়ারের সহগ সমান ধরে এটার মান আসতে পারে, অথবা এক্স ওয়াইয়ের সহগ 0 ধরে এটার মান আসতে পারে। তাহলে এই টাইপের কোশ্চেন আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা দিয়েই বৃত্ত শুরু হয় আর কি। তো বৃত্তের প্রশ্ন খুব ভালো করে প্রশ্ন দেখতে পাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা যাচ্ছে, আমরা একটু সলভ করি, হ্যাঁ, ওকে। এখানে দেখতে পাচ্ছি যে এইটাই ক্যালকুলেশন যে আমরা যদি করি, যে এখানে আমরা দুইটা কাজ করতে পারবো, এক্স স্কোয়ার স্কোয়ারের সহগ চেক করবো আর এক্স ওয়াইয়ের সহগটা চেক করবো। তো এটা যেটাই করি না কেন এটাকে আমরা ভাঙতে হবে সূত্র আকারে, ঠিক আছে। সূত্র আকারে ভাঙলে এটা কী হবে, এটা যদি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র বলি, তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে। তারপরে এটা গুণ করলে হচ্ছে এখান থেকে পাচ্ছি কত, আচ্ছা এখান থেকে পাচ্ছি ক্যালকুলেশন করলে কে এক্স ওয়াই মাইনাস কে এক্স প্লাস 2y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি, ঠিক আছে, ইকুয়াল টু 0 পাচ্ছি, ঠিক আছে। এখন এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান। তো এক্স স্কোয়ার সহগ সমান হলে এটা দিয়ে আমি কে এর মান বের করতে পারবো না, আমি খুঁজে বের করবো এক্স ওয়াইয়ের সহগ। তো এক্স ওয়াই কোথায় আছে, এখানে আছে। এক্স ওয়াইয়ের সহগ কত পাচ্ছি, এক্স ওয়াই সহগ পাচ্ছি -2, সেই -2 নিলাম। এখানে আর পুরো খুঁজে দেখলাম যে এখানে এক্স ওয়াইয়ের সহগ আছে, এখানে এক্স ওয়াইয়ের সহগ কত পাচ্ছি কে, তার মানে এই কেটা নিলাম প্লাস কে সহগ, এইটার মান এক্স ওয়াইয়ের সহগ 0 বলেছিলাম, যে এক্স ওয়াইয়ের সহগ আমরা 0 বসিয়েছি। যদি এক্স ওয়াইয়ের সহগ 0 বসাই
তাহলে আমরা কে এর মানটা পাবো। এক্সের সবটা শূন্য বসালাম, তাহলে যদি শূন্য বসাই তাহলে কে এর মান কত পাচ্ছি, তাহলে কে এর মান পাচ্ছি হচ্ছে 2, ঠিক আছে। কেন কত পাচ্ছি, কেন পাচ্ছি 2, ঠিক আছে। এটা তাহলে কে এর মান আমরা 2 পাচ্ছি। ওকে, তাহলে এখন আমরা ক্যালকুলেশন দেখলাম যে কে এর মান 2, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আমরা সলভ করবো। এটা কুয়েট ভর্তি পরীক্ষায় এসেছে, সব জায়গাতে আসে, বোর্ডেও এসেছে, আমি বোর্ডটা তুলতে পারি না আর কি। আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে যে কে এর মান কত হলে এত সমীকরণটি একটি বৃত্ত প্রকাশ করবে। প্রশ্ন কিন্তু একই রকম, দুইটা একই ধরনের কোশ্চেন, আমরা জাস্ট এক্স ওয়াই সহগ নিব। তো এইটাকে যদি সূত্র ভেঙে দিই, এখান থেকে আমি পাবো একটা -2xy। ওকে, ভাঙলে এখান থেকে গুণ করলে এটা দ্বারা এখানে গুণ করে এখানে গুণ করে শুধু পাবো কে এক্স ওয়াই, অর্থাৎ দুইটা এক্স ওয়াই পাবো এখানে এরকম। তাহলে এক্স ওয়াই সহগ এখানে কত পাচ্ছি -2, এখানে কত পাচ্ছি +k। ওকে, ইজ ইকুয়াল টু কত পাবো বলো তো, ইকুয়াল টু পাবো হচ্ছে কে এর মান পাচ্ছি কত +2। তাহলে কেমন পাচ্ছি কত +2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে +2, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বৃত্তের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখান থেকে বলছে যে এত বিন্দু হতে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত। এটা খুবই মজার একটা কোশ্চেন এবং খুবই আসে পরীক্ষায়, মানে আসেই আর কি, ঠিক আছে। এটা 7 স্টার কোশ্চেন, ঠিক আছে। এটা 7 স্টার কোশ্চেন, এটা অবশ্যই আমরা খুব ভালো করে করব, ঠিক আছে, অনেক ভালো করে করতে পারবো এটা। ওকে, তাহলে আমরা একটু দেখি এখান থেকে আমরা কীভাবে এটা করতে হয়। তো নর্মালি যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমত যেটা করতে হয়, আচ্ছা আগে পরে একটা প্রশ্ন দেখে তো আছে, যে এখানে সুন্দর একটা প্রশ্ন আছে। এখানে দেখতে পাচ্ছি এখানে যে তোমার একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু থেকে আমরা এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে পারছি। এখানে দেখো, এখানে কিন্তু এক্স স্কোয়ারের সহগ 1 আছে, ওয়াই স্কোয়ারের সহগ 1 আছে, বাট আগের অঙ্কে কী ছিল, আগের অঙ্কে ছিল এক্স স্কোয়ারের সহগ 2, ওয়াই স্কোয়ারের সহগ 2 ছিল, ঠিক আছে। কিন্তু আমাদের যেটা করতে হবে যখন আমরা অঙ্ক করব, ঠিক আছে, যখন অঙ্ক করব তখন এক্স স্কোয়ারের এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 বানিয়ে নিব, আগে 1 বানিয়ে নিব, তারপরে বৃত্তের যে কোনো ধরনের সূত্র আমরা ফেলতে পারি। তো এখানে আগে 1 বানিয়ে নেওয়ার জন্য এটাকে পুরো সমীকরণটাকে আগে 2 দ্বারা ভাগ করতে হবে। যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয় বলো তো, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর কত হয় এটা -12x প্লাস 3/2y প্লাস হাফ, এটা হচ্ছে। তাহলে আমি আগে বৃত্তের সহগ তোমার যে এক্স স্কোয়ারের সহগকে 1 বানিয়ে নিলাম, আগে 1 বানিয়ে নিলাম, তারপরে এটার পরে যে আমরা দূরত্ব যেটা নির্ণয় করবো, এই যে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, যদি এই স্পর্শকের দৈর্ঘ্যটা ডি ধরি, ডি ধরলাম ইজ ইকুয়াল টু শুধুমাত্র যে বিন্দুটা আছে এই বিন্দুটা আমি এটার উপরে বসালে কত হয় 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 1 প্লাস 3/2 ইন্টু 1 প্লাস হাফ, এটা হয়। এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাই, এখানে পাচ্ছি হচ্ছে 2 কাটা, তার মানে আমরা হাফ পাচ্ছি, তাহলে 1/√2 আনসার, তাহলে পাচ্ছি কত 1/√2, 1/√2, তার মানে গ নাম্বার আনসার, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, খুব ভালো করে করবে, ঠিক আছে, রাষ্ট্র বোর্ডে এসছে। আচ্ছা, এখানে আমরা একই কোশ্চেন যেহেতু আমরা অলরেডি করে ফেলেছি, তার মানে এখানে আর নতুন করে করতে হবে না, ঠিক আছে, এটা সেম কোশ্চেন। ওকে, তাহলে এখান থেকে বলছে এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালো কোশ্চেন, বলছে যে মূল বিন্দু হতে এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 1 হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা খুবই ভালো একটা কোশ্চেন, এটা খুবই ভালো একটা কোশ্চেন, ঠিক আছে। এটা কেমন কোশ্চেন আসলে আমরা একটু দেখি এখান থেকে কীভাবে করতে হয়। তো এখানে আমরা এত কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আমরা ধরে নেই, যে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত মানে অর্থাৎ বৃত্তের যে সমীকরণ আমরা ধরি সেখানে -g, -f এইটুকু সমান দেওয়া আছে কত 2, 1 এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বৃত্তের সমীকরণটা নর্মালি কেমন হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, তো জি এর মান -2 মানে -4x হবে, প্লাস 2fy তার মানে -2y হবে, ঠিক আছে। তারপরে প্লাস সি হবে, তাহলে কত হবে প্লাস সি, তাহলে প্লাস সিটা আমরা এখানে বের করলাম, মানে প্লাস সিটাই আমাদের বের করতে হবে আসলে। বলতেছে যে মূল বিন্দু থেকে এখন যে বৃত্তটা পাইলাম, মূল বিন্দু এই যে অর্থাৎ এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত পাইলাম, এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত পাইলাম হচ্ছে এটা। তো এখন এই বৃত্ত বলছে কি মূল বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 1, তার মানে এই এটা কেন্দ্র দেওয়া ছিল, তাই এত কেন্দ্রবিষ্ট বৃত্ত এটা, এবং আমাদের সি এর মানটা বের করলেই হচ্ছে। তো আমরা একটু দেখলাম যে মূল বিন্দু থেকে দূরত্বের সূত্র রেখে এখানে 0 বসাবো, প্লাস এখানে 0 বসাবো, মাইনাস এখানে 0 বসাবো, -2 এখানে 0 বসাবো, তারপরে কত প্লাস সি ইজ ইকুয়াল টু এখানে দৈর্ঘ্য কত 1 দিয়ে দেওয়া আছে। তাহলে এটুকু সমান কত পাচ্ছি, তাহলে পাচ্ছি যে সি ইজ ইকুয়াল টু পাচ্ছি 1। যদি সি এর মান 1 পাই তাহলে এই সমীকরণটা আসলে কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x -2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা পাচ্ছি কোনটা অ্যান্সার, আমরা পাচ্ছি হচ্ছে ক নাম্বারটা অ্যান্সার, ঠিক আছে। তার মানে এটা বুঝতে পারলাম, এটা অপশন টেস্টও করা যায়, তোমরা অপশন টেস্টও করতে পারো, ঠিক আছে।
এরপরে দেখছি যে এই যে এখান থেকে বলছে যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করার শর্ত কি? আচ্ছা, স্পর্শ করার শর্ত অবশ্যই তোমাদের মুখস্থ করে নিতে হবে আসলে এই জিনিসটা। আমরা আগে দেখেছিলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এত বৃত্তটি যে এক্স স্কোয়ার প্লাস এত সরলরেখাটি এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার বৃত্তকে যদি স্পর্শ করে, তাহলে অবশ্যই এখানে পাচ্ছি সি ইজ ইকুয়াল টু আমরা সি স্কোয়ার পাই ইজ ইকুয়াল টু পাই হচ্ছে আর স্কোয়ার, এখানে আছে, তাহলে এই স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার, এটা পাই। এটা হচ্ছে বৃত্তের কন্ডিশন। তো সি এর কন্ডিশন, এখন যদি সি এর মানটা এখান থেকে বের করি, তাহলে সি সমান কত পাই? প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। এখন কন্ডিশন প্রমাণ করেও বের করা যায়, কিন্তু বের করে তো আর এমসিকিউ বারবার করা যাবে না, আমাদের মুখস্থ রেখে কিছু জিনিস করতে হবে। তাহলে হচ্ছে 1 প্লাস এম স্কোয়ার, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে এবারে মানে প্রশ্নটা দেখি আমরা। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু এম এক্স যা ছিল তাই আছে, এখানে শুধুমাত্র ব্যাসার্ধ চেঞ্জ হয়েছে। এখানে ব্যাসার্ধ এর পরিবর্তে আছে মানে 5 স্কোয়ার, তাই তো 5 স্কোয়ার মানে এর মান 5। যদি এর মান 5 বসায় তাহলে এটা কত দাঁড়ায়? সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5 ইন্টু রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। তো অবশ্যই ভিতরে প্লাস হবে, হ্যাঁ, ওই ভিতরে প্লাস হবে এবং প্লাস মাইনাস 5 এম 1 প্লাস এম স্কোয়ার, এটা আছে। ঠিক আছে, তার মানে আমরা এটা বুঝতে পারলাম। ঠিক আছে, ওকে। এরপরে দেখছি যে এত বৃত্তের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ কোনটা? তো এত বৃত্তের এত বিন্দুতে আমি যদি একটা বৃত্ত আঁকি এখানে, এবং এই বৃত্তের উপরে যে অঙ্কিত স্পর্শক যেটা, এই যে এটা, ঠিক আছে, এটা। তো এই যে অঙ্কিত স্পর্শকটা, ওকে ওকে ঠিক আছে, এই যে অঙ্কিত স্পর্শক যদি আমরা আঁকতে চেষ্টা করি, তাহলে কিন্তু এই বিন্দু দ্বারা এই বৃত্তটা কিন্তু সিদ্ধ হবে। ঠিক আছে, বৃত্তের যে সমীকরণটা এটা সিদ্ধ করা যাবে, মানে স্যাটিসফাই করা যাবে। আমরা দেখি কোনটা দ্বারা স্যাটিসফাই হয়। প্রথমটাই মনে স্যাটিসফাই হয় নাকি দেখি একটু। প্রথমটা যদি মান বসায় এখানে, যদি এখানে বসায় তাহলে কত হয়? -2। প্রথমটা করি, ক নাম্বারটা, তাহলে হচ্ছে -2 প্লাস 2 প্লাস 3, মানে প্রথমটা হয় না, তাহলে এটা অ্যান্সার হবে না। দ্বিতীয়টা দেখি, যদি তাহলে -2 দুগুণে 4, হ্যাঁ, -4, তারপরে হচ্ছে -1, এটাও হবে না। তৃতীয়টা দেখি, তৃতীয়টা কত? 2 দুগুণে -4, তারপরে -1 প্লাস 3, এটাও হবে না। পরেরটা দেখি, পরেরটা হচ্ছে -2 মাইনাস, একটা তো অবশ্যই হবে, আমার কিছু ভুল হচ্ছে মনে হচ্ছে। এখানে 2 দুগুণে -4 আর -1 প্লাস 3 কাটবে না। এখানে পাচ্ছি -4 প্লাস 1, হ্যাঁ যে এটা হবে গ নাম্বারটা। এটা হচ্ছে কত? 2 দুগুণে -4 প্লাস 1, তারপর হচ্ছে প্লাস 3, দেখি 0। ঠিক আছে, তার মানে এই যে এটা অ্যান্সার হচ্ছে। ওইটা অপশন টেস্ট করে করা যায়, অপশন টেস্ট করে করা যায়। আর যাদের অপশন টেস্ট করে করার ইচ্ছা নাই, তারা আমরা সরাসরি লিখিত প্রসেস, যেটা এমসিকিউ প্রসেস, সবই বলতে পারি যে এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা বসাবো হচ্ছে x1, ওয়াই স্কোয়ারের পরিবর্তে বসাবো হচ্ছে y1, এক্স এর পরিবর্তে বসাই কত? হাফ ইন্টু এক্স প্লাস x1, এবং ওয়াই এর পরিবর্তে বসাই কত? হাফ ইন্টু ওয়াই প্লাস y1, এটা বসাই। ঠিক আছে, এটা বসিয়ে আমরা ক্যালকুলেশন করি। তো এখন দেখি এটাকে কীভাবে ক্যালকুলেশন করা যায়। এখানে যে এখানে যেটা আছে আমরা একটু সেটা দেখার চেষ্টা করি। ঠিক আছে, এটা তাহলে এখন এখানে আমরা যদি এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের পরিবর্তে লিখবো হচ্ছে x1, ওয়াই স্কোয়ার আছে y1, -4 আছে, তাহলে হাফ ইন্টু এক্স প্লাস x1 -6 হাফ ইন্টু ওয়াই প্লাস y1 -7 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা তাহলে এখন আমরা মানে কী করতে পারছি, এখান থেকে দেখতে পাচ্ছি x1 ইকুয়াল টু -2 আর y1 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে কত পাচ্ছি? তাহলে x ইন্টু -2 প্লাস ওয়াই ইন্টু 1 -2, এক্সের 4 দিয়ে 2কে কাটলে 2 হয়, তাহলে এক্স আর ওয়াই এক্স মান পাচ্ছি -2 -3 ইন্টু ওয়াই প্লাস 1 -7 ইজ ইকুয়াল টু 0। আর ক্যালকুলেশন একসাথে করলে পাচ্ছি 2x প্লাস ওয়াই প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। যদি কেউ করতে না চাও তাহলে এইভাবে ক্যালকুলেশন করে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা খুব ভালো করে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, খুবই বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা আসলে। তাহলে আমরা খুব ভালো করে এটা একটা সলভ করবো। ওকে, ডান। এখন বলছে যে এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, একই অঙ্ক, এটা আমরা করছি না, আরেকবার। এখানে বলছে যে এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। তো একটু আগে আমরা যেটা দেখলাম সেটা, এটাও অঙ্কিত স্পর্শকের সমীকরণ। এটার জন্য কি করতে হবে এটাকে আসলে? এটার জন্য এই যে এইটার দ্বারা অপশন টেস্ট করতে হবে। অপশন টেস্ট করে অবশ্যই এটা প্রমাণ করা হবে। অপশন টেস্ট প্রথমটাই মনে হয় অ্যান্সার হয় +6 -6 না,
-3 ওয়াইয়ের মান -3, এই যে এটা দ্বিতীয়টা অ্যান্সার হবে y+3 = 0। অপশন টেস্ট করে করবা, তার আগেরটাও এটা অপশন টেস্ট করে করবা, অপশন টেস্ট এখন যেটা দ্বারা সিদ্ধ হবে সেটা অ্যান্সার। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা এই অঙ্কটা দেখি, বলছে যে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত। আচ্ছা, এটা স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক অবশ্যই এটা তো আসলে ব্যাপারটা বলছে কি, ব্যাপারটা হচ্ছে যে এটা তো একটা বৃত্ত, তাই না, আর এটা হচ্ছে স্পর্শক আছে এটা, তো স্পর্শকটা এইটা দুইটাই তো স্পর্শ করবে বিন্দু, তার মানে আমাদের যে এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে এমন একটা বিন্দু আছে যে এই বিন্দুটা বৃত্তকেও সিদ্ধ করবে এবং এই সরলরেখাকেও সিদ্ধ করবে। ঠিক আছে, একটু দেখি x + y = 4, এক্সের মান 1 ওয়াইয়ের মান 4 হলেও আচ্ছা এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে, কারণ x + y = 4, তার মানে এটাও x + y = 4, এটাও x + y = 4, মানে এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে, নিচের অ্যান্সার নামবে না, কারণ 3 আর 2 5 আর 5 আর 2 7, মানে এই যে অ্যান্সার হবেই না, x + y = 4ই হতে হবে, যেহেতু অপশন টেস্ট করতে হবে। আচ্ছা, এখন দেখি এই দুইটার মধ্যে দেখি কোনটা বৃত্তকে সিদ্ধ করে। ঠিক আছে, এটা একটু দেখে নেই, তাহলে আমাদের এত কষ্ট করে অ্যান্সার বের করতে হবে না। ঠিক আছে, তাহলে দেখি 1 যদি আমি এখানে বসাই, তাহলে হচ্ছে 1 স্কোয়ার 3 স্কোয়ার -12 × 1 -8 × 3 + 34, ক্যালকুলেশন করলে কত হয়? এটা হচ্ছে 1 + 9 -12 -3 = 24 + 34। ওকে, এটা হচ্ছে 12 - 44, হ্যাঁ এই যে এটা অ্যান্সার। ঠিক আছে, এই যে এটা কেটে সব 0 হয়ে যাচ্ছে, তার মানে ক নাম্বার অ্যান্সার। ঠিক আছে, আমরা অপশন টেস্ট করে সুন্দর একটা অঙ্ক এবং মোটামুটি বড় একটা অঙ্ক সলভ করে ফেললাম। ঠিক আছে, খুবই ভালো এমসিকিউ টেকনিক। ঠিক আছে, একদম আমাদের টেস্টি টেকনিক এগুলো। আচ্ছা, এবার এখানে দেখি বলতেছে বৃত্তটির কেন্দ্র নির্ণয় করতে হবে, তো এটা হচ্ছে পোলার সমীকরণ। ঠিক আছে, পোলার সমীকরণ মানে এটা একদমই পোলার বৃত্তের সমীকরণ আর কি, মানে মাইয়ার বৃত্তের সমীকরণ হয় না, আসলে পোলারই হয়। তো এটা আমরা দেখি একটু যে পোলার সমীকরণ কেমন হয়, তো এখান থেকে একটু দেখি ব্যাপারটা কেমন। তো এইটা সমীকরণটা আসলে আমরা কার্তেসীয় সমীকরণে কনভার্ট করতে আমাদের কয়েক সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, এটা তারপরে আমরা দেখবো এটা কি করে হয়। ঠিক আছে, আমরা যখন পোলার কার্তেসীয় স্থানাঙ্ক পড়েছিলাম তখন দেখেছিলাম যে x² + y² = কিন্তু r², এটা আমরা জানি। ঠিক আছে, আবার দেখেছিলাম x = r cos θ, তারপরে দেখেছিলাম y = r sin θ। এটা যদি আমরা বসাই তাহলে এটাকে খুবই সহজেই আমরা কার্তেসীয় সমীকরণে প্রকাশ করতে পারবো। তাহলে কার্তেসীয় সমীকরণে প্রকাশ করি, তাহলে x² + y² = r², মানে r² = x² + y² লিখলাম, মাইনাস r cos θ = লিখবো কত x, তাহলে 2x, আর সাইন লিখবো কত y, তাহলে 2y, তারপরে -5 = 0। তো এখান থেকে আমরা জানি বৃত্তের কেন্দ্র কত, বৃত্তের কেন্দ্র বের করে আমরা জানি যে বৃত্তের কেন্দ্র কী করে বের করতে হয়। বৃত্তের কেন্দ্র বের করতে হয়, আমি যদি ক্যালকুলেশন জেনুইনলি করি তাহলে -f এর মান বের করি। আমরা যেটা করি x এর সহগকে -2 দ্বারা ভাগ করি, x এর সহগকে -2 দ্বারা ভাগ করতে, x এর সহগ কত -2, একে -2 দ্বারা ভাগ করলাম, y এর সহগ -2, এটাকে আবার -2 দ্বারা ভাগ করলাম, তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছি কত 1 পাচ্ছি এবং 1 পাচ্ছি, এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রের স্থানাঙ্ক পাচ্ছি 1,1। আমাকে কি বলেছে, কেন্দ্রের স্থানাঙ্কই বের করতে বলেছে, কারণ কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলেছে, কিন্তু ভেজালটা হচ্ছে যে এখানে বলেছে পোলার সমীকরণ বের করতে, কিন্তু আমি কার্তেসীয় সমীকরণ বের করে ফেলেছি ভুল করে। তো সঠিক করতে হবে, এখন কী করে সঠিক করা যায় সেটা একটু দেখি। আমরা আসলে ক্যালকুলেটার ইউজ করেই এটাকে সরাসরি ইয়েতে করে ফেলবো, আমরা এই কার্তেসীয় জিনিসটাকে পোলারে করে ফেলবো, সরাসরি ক্যালকুলেটার প্রয়োগ করেই আমরা এটা করতে পারি। ঠিক আছে, আমরা একটু তাহলে দেখি ক্যালকুলেটার প্রয়োগ কীভাবে করা যায়। ওকে, এখান থেকে দেখি যে যে এই স্থানাঙ্কটা আমরা ক্যালকুলেটর কীভাবে প্রয়োগ করে এটাকে পোলার, মানে এটা যেহেতু কার্তেসীয় স্থানাঙ্ক আছে, এটা পোলারে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এটা কি করতে হবে, এটাকে আমাদের পোলারে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে একটু পোলারে কনভার্ট করে দেখি এটা কী হয়। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা একটু দেখি যে পোলার কোথায় আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে, এই যে এখানে দেখতে পাচ্ছি পোল লেখা আছে, POL পোল বা রেক্ট্যাঙ্গুলার লেখা আছে। তো আমি যদি পোলারে কনভার্ট করতে চাই তাহলে এখানে প্লাসে চাপ দিতে হবে, শিফট চিপে পোলে চাপ দিলে পোলার কনভার্ট করবে, পোলারে কনভার্ট করবে। এখানে পোলারে কনভার্ট করবে, কত আছে 1,1 আছে, তাহলে 1 দিলাম, তারপরে শিফট চিপে 1 দিলাম, তারপরে 1 দিলাম = এটা চাপলেই এখানে মানে এই যে পোলার স্থানাঙ্ক চলে এসেছে। ঠিক আছে, আর এর মানে হচ্ছে 1.414, তার মানে √2, এটা √2, তারপরে এখানে থিটার মানে এদিকে আছে, একটু এদিকে সরি, তাহলে 45 ডিগ্রি, তার মানে এই যে এটা অ্যান্সার। ঠিক আছে, খুবই সুন্দর একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তার মানে এভাবেই আমরা খুব দ্রুত সুন্দর করে এটার MCQ গুলো খুব ভালোভাবে সলভ করতে পারি। ঠিক আছে, ওকে।
তো আমরা এটা দেখলাম যে কীভাবে এটা কেন্দ্র বের করতে হয়। আচ্ছা ব্যাসার্ধ বের করতে বলতো, তো ব্যাসার্ধ বের করতে বললে আমরা কী করে নির্ণয় করতাম আসলে? তো ব্যাসার্ধ নর্মাল যেটা হতো আর ইজ ইকুয়াল টু √g² প্লাস f² মাইনাস সি, তাহলে g² প্লাস f² মাইনাস সি, তার মানে কত? g² মানে কত? এটা 1 মানে জি এর মান যদিও -1 স্কোয়ার করলে +1 হবে, এফ এর মান -1 স্কোয়ার করলে +1 হবে, আর সি কত? মানে সূত্রের মাইনাস আর এই মাইনাস মানে প্লাস, ঠিক আছে? তাহলে +5 ইজ ইকুয়াল টু কত হতো? √7, ঠিক আছে? এটা হতো ব্যাসার্ধ, ঠিক আছে? ব্যাসার্ধের আসলে পোলার আর কার্তেসীয় হয় না, ব্যাসার্ধ অলওয়েজ কার্তেসীয় বা পোলার একই কার্তেসীয়, ঠিক আছে? এটা ডিস্ট্যান্স। তাহলে বুঝতে পারলাম যে আমরা বুঝতে পারছি যে এটা কীভাবে বৃত্তের সমীকরণ মানে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হয় পোলার বৃত্তের সমীকরণ থেকে। ওকে, এরপর থেকে পোলার স্থানাঙ্কে দেওয়া আছে বৃত্তের সমীকরণ নিচের ব্যাসার্ধ কোনটি, একটু আগে করে আসলাম যে আমরা একটু আগে এটাই করলাম যে বৃত্তের ব্যাসার্ধ পোলার সমীকরণ কোনটি। আচ্ছা এখানে বৃত্তের সাইজ সুন্দর আছে, সমস্যা নেই, সব ভালো করে তোমরা করে ফেলতে পারবে। ওকে, এখানে বলতে বৃত্তের ব্যাসার্ধ কত, একই কোশ্চেন, সেম কোশ্চেন আমি একইভাবে করে আসলাম যে এটা বৃত্তের ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করতে হয়, আমরা তোমার ভাবে নির্ণয় করে ফেলবে। ওকে ডান, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো করতেই হবে, ঠিক আছে? এটা এরপরে বলছে যে এই বৃত্তের কেন্দ্র এত হলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আচ্ছা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে, এখানে আসলে প্রশ্নটা বলছে যে এখানে তো বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে, আসলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে কিন্তু আমাদের দরকার হয় কি, আমাদের দরকার হয় বৃত্তের ব্যাসার্ধের, কিন্তু এখানে কোনো ব্যাসার্ধ নাই, এখানে কেন্দ্র দেওয়া আছে, বলছে বৃত্তের ক্ষেত্রফল বের করতে। তাহলে এবং এখানে দেখা যাচ্ছে সুন্দর করে মান দেওয়া আছে, কোনো ধরনের কনস্ট্যান্ট এখানে যে এ আছে সূত্রের মধ্যে, এখানে কিন্তু কোনো এ নাই, তার মানে এখানে ছোটো একটা মানে অল্প বিস্তর একটু ভেজাল আছে আর কি, ঠিক আছে? তো এটা ব্যাপারটা একটু কেমন সেটা একটু দেখি আমরা, দেখা যায় কি করে। আচ্ছা সলিউশন, প্রথমত যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু a cos θ, এটা দেওয়া আছে, আমরা এটাকে আগে বৃত্তের সমীকরণে কনভার্ট করি, আর দ্বারা গুণ করে নিই, আর দ্বারা গুণ করলে r² ইকুয়াল টু কত হয়, a ইন্টু আর cos θ, এটা হয় a ইন্টু আর cos θ, ঠিক আছে? এটা তাহলে r² ইকুয়াল টু কত আসলে, r² ইকুয়াল টু হচ্ছে x² প্লাস y² ইজ ইকুয়াল টু a, আর এটা মানে হচ্ছে x, তাহলে ax, ওকে, বা এখান থেকে পাচ্ছি কত, x² প্লাস y² মাইনাস ax, তাহলে এই বৃত্তের কেন্দ্র আমরা বের করতে পারবো আসলে। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত, তো এত বৃত্তের কেন্দ্র, তাহলে বৃত্তের কেন্দ্র যেটা, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে x এর সহগ বাই -2, তার মানে -a ডিভাইডেড বাই -2 কমা, যেহেতু y এর সহগ নাই মানে 0, ইজ ইকুয়াল টু এই যে দেওয়া আছে সুন্দর করে বৃত্তের কেন্দ্রটা, তাহলে 1/2, 0, তার মানে ক্যালকুলেশন করলে আমরা পাবো a/2 ইজ ইকুয়াল টু 1/2, তাহলে অতএব এর মান পাচ্ছি কত, এর মান পাচ্ছি আসলে 1, এর পাচ্ছি কত 1, যদি এর মান 1 পাই তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ আমি পাবো। তো এই বৃত্তের ব্যাসার্ধ কত পাবো, g² প্লাস f² মাইনাস সি, তো জি মানে কত, এই যে হাফ, তাহলে 1/2 স্কোয়ার, তাহলে g² প্লাস f² মানে 0² মাইনাস সি মানে সি তো নাই, সিও 0, তার মানে 0, তার মানে পাচ্ছি এখানে বৃত্তের ব্যাসার্ধ কত, সরি এটা তো আর ছিল না, আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ আর সমান পাচ্ছি হচ্ছে এটা, তো বৃত্তের ব্যাসার্ধ এটুকু সমান কত পাচ্ছি, হাফ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ পাইলাম হাফ, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল বা এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার, তাহলে পাই মানে পাই, আর মানে হাফ, তার স্কোয়ার, ক্যালকুলেশন করলে হচ্ছে π/4 বর্গ একক, ঠিক আছে? খুবই সুন্দর এবং মজার একটা প্রবলেম ছিল, এটা কোনো বোর্ডের কোশ্চেন, বোর্ডটা লেখা হয়নি আর কি, খুবই ভালো একটা প্রবলেম, ঠিক আছে? আমরা এটা অবশ্যই সলভ করে যাবো। ওকে, আচ্ছা এরপরে বলছে কি, যে বলছে মূল বিন্দুগামী একটি বৃত্ত x অক্ষ থেকে 4 একক এবং y অক্ষ থেকে ধনাত্মক x অক্ষ থেকে 4 একক এবং ধনাত্মক y অক্ষ থেকে 2 একক যে কর্তনগুলো, এটা সমীকরণ হবে, এটা পানির মতন সহজ, একদম পানির মতন সহজ, মূল বিন্দুগামী বলেছে, ঠিক আছে? তো আসলে এই বৃত্তটা আমরা একটু দেখে ফেলি, এটা হচ্ছে একটা বৃত্ত যেটা মূল বিন্দু দিয়ে গেছে, আমি একটু এভাবেই আঁকার চেষ্টা করি আর কি, মূল বিন্দু দিয়ে গেছে, আমি বললাম যে এদিক থেকে 4 একক, ওকে, এদিক থেকে 4 একক, আর এদিক থেকে কত একক, এদিক থেকে হচ্ছে 2 একক সেট করে। তো আমরা ক্যালকুলেশন করে, আমরা অনেক ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করে এটা দেখেছি, যেহেতু এটা সমকোণ, তার মানে এই যে কোণটা, এটা কিন্তু বৃত্তের ব্যাস, যদি এটা বৃত্তের ব্যাস হয় তাহলে বৃত্তের একটা ব্যাসের প্রান্তবিন্দু 40, আরেকটা ব্যাসের প্রান্তবিন্দু হচ্ছে 0,2, আর যদি একটা ব্যাসের দুটা প্রান্তবিন্দু জানা থাকে তার ক্ষেত্রফলটা আমরা খুবই সহজেই নির্ণয় করতে পারি। কি বলতো, x মাইনাস x1 মানে 4 ইন্টু x মাইনাস x2 মানে 0 প্লাস y মাইনাস y1 মানে 0
ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইজ ইকুয়াল টু 0। তার মানে যদি ক্যালকুলেশন আমরা এখান থেকে করি, এখানে হবে এক্স স্কোয়ার, ওখান থেকে পাবো ওয়াই স্কোয়ার, এখান থেকে মাইনাস 4x, ওখান থেকে পাবো মাইনাস টোয়াইস ওয়াই। আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে অলরেডি অ্যান্সার পেয়ে গিয়েছি, এখানে মাইনাস 4x প্লাস 2y, মানে ক নাম্বার একটা অ্যান্সার পেয়ে গিয়েছি। কিন্তু এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে, আসলে আমরা শর্টকাটে অ্যান্সার করতে পারি, অ্যান্সার করার দরকার নেই। আসলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ধনাত্মক কক্ষ থেকে যখন হয়, এদিকে যখন হয়, তখন এই যে এই জায়গাতে মাইনাস জি এর জন্য একটা -4 আসে আর কি, অর্থাৎ 4 ঠিক আছে। যদি এখানে 4 হয় তাহলে এখানে 4 আসবেই, কোনো কথা হবে না। আবার এইখানে যদি 2 হয় তাহলে এখানে 2 আসবেই, এটা নিয়ে কোনো কথা হবে না। এখন কথাটা কোথায় হবে? কথাটা হচ্ছে যে যদি এটা ধনাত্মক কক্ষ থেকে কাটে তাহলে জি এর মানটা যেহেতু মাইনাস জি ছিল, এটার জন্য এখানে কবে হবে মাইনাস, আর যদি এদিকেও ধনাত্মক হয় তাহলে এটা হবে মাইনাস, আর যদি ঋণাত্মক হয়, যেটা ঋণাত্মক হবে এটার সেই চিহ্নটা প্লাস হবে। আর যদি ধনাত্মক হলে এইটার, অর্থাৎ যদি এক্স অক্ষের ধনাত্মক থেকে কাটে তাহলে চিহ্নটা ঋণাত্মক হবে, আর এক্স অক্ষে যদি ঋণাত্মক অংশ কাটে তাহলে চিহ্নটা কী হবে? মাইনাসে মাইনাসে প্লাস হবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো একটা কোশ্চেন। ঠিক আছে, আমরা একটু সলভ করবো। ওকে, এখন বলতেছে যে তোমার এত বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করলে কে এবং সি এর মান কত? অসাধারণ প্রশ্ন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত, আমরা দেখতে মাইনাস জি সমান কত? আসলে মাইনাস জি সমান এক্সের সহগকে আমরা -2 দ্বারা ভাগ করব, তাহলে মাইনাস জি সমান কত হচ্ছে? তাহলে জি সমান পাচ্ছি কত? জি সমান পাচ্ছি আসলে 4। ঠিক আছে এটা। আচ্ছা, এখন আমরা এফ এর মান চাই, তো এফ এর মান কত পাবো বলো তো? এফ এর মান পাবো হচ্ছে তাহলে 2k কে আমরা -2 ভাগ করলে কে মান পাচ্ছি -k। ওকে, তাহলে আমরা পাচ্ছি এফ এর মান পাচ্ছি -k, জি এর পাচ্ছি -4, এটা পাচ্ছি, এবং সি এর মান তো কে সি আছে, তাহলে সি আমরা জানি যে বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, এটা পাই। অর্থাৎ সি সমান জি স্কোয়ার, তো সি সমান জি স্কোয়ার মানে কত? জি কত? 4। তো যদি জি 4 হয় তাহলে কত? 4 স্কোয়ার, তার মানে কত হচ্ছে? 4 স্কোয়ার মানে হচ্ছে 16। ঠিক আছে, এটা তো আমরা সি সমান 16 পাইলাম। এখন বলছে যে এফ স্কোয়ার ইকুয়াল টু সি, তাহলে এফ স্কোয়ার ইকুয়াল টু যদি সি হয় তাহলে এফ স্কোয়ার ইজ ইকুয়াল সি, মানে 16, তাহলে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি কত? 16। তার মানে এফ স্কোয়ার সি হচ্ছে 16, তাহলে এফ কত? আসলে এফ -k, তার মানে এখান থেকে পাচ্ছি যদি -k বসায়, -k স্কোয়ার যদি বসায় তাহলে কত? -k ইজ ইকুয়াল টু, মানে k স্কোয়ার ইকুয়াল টু 16, তার মানে কে এর মান পাচ্ছি কত? 4। তাহলে কে এর মান পাচ্ছি 4 এবং সি এর মান পাচ্ছি হচ্ছে 16। তাহলে কে এর মান +-4, কে এর মান +-4, সি এর মান 16, এই যে তার মানে হচ্ছে গ নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, ভালো একটা কোশ্চেন আমরা সলভ করলাম। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তাহলে এখন আমরা এটা দেখি, বলছে এত বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ কত? ওয়াই অক্ষকে স্পর্শ করলে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ। ঠিক আছে, ওয়াই অক্ষ থেকে যদি এটা ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এক্স অক্ষতে খণ্ডিত অংশের পরিমাণ। তো এখান থেকে এই বৃত্ত থেকে আসলে আমরা কি জানি? এর থেকে -g জানবো, তো -g বের করবো কী করে? এটাকে সহগকে আমরা -2 দ্বারা ভাগ করে দেই, তো -2 দ্বারা ভাগ করলে g সমান পাচ্ছি কত? 3 পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এফটা পাই কত? এফ কত পাবো? এফ হচ্ছে তোমার যে সহগকে -2 ভাগ করি, তো মাইনাস এফ সমান এটা, তাহলে কত পাচ্ছি? এখানে পাচ্ছি তাহলে এফ সমান কত পাচ্ছি? এফ সমান পাচ্ছি শুধু 2। ঠিক আছে, এটা পাচ্ছি। ওকে, আর এখান থেকে সি, তো সি মানে তো সি, এখান থেকে বলছে কি যে ওয়াই অক্ষকে স্পর্শ করলে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা জানি এফ স্কোয়ার ইকুয়াল টু সি, তার মানে সি সমান, সি এর মানটা হচ্ছে এফ স্কোয়ার, তাহলে এফ স্কোয়ার মানে কত বলো তো? 2 স্কোয়ার, মানে 2 দুগুণে 4, 2 দুগুণে কত? 2 দুগুণে 4, সি এর মান কত? 4, তাহলে সি এর মান 4 হচ্ছে। ওকে, তো সি এর মান বের করতে, সি এর মধ্যে বের করতে বলে নাই আমাকে, আমি বলছি এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ, তো এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে 2√g স্কোয়ার মাইনাস সি, 2√g স্কোয়ার মাইনাস সি, তার মানে কত? 2 ইন্টু √g স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2√5। ঠিক আছে, এটা অ্যান্সার, √5। ঠিক আছে, এটা তাহলে আমরা এটা সলভ করলাম। এখন এখানে বলছে যে এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করলে কে এর মান কত? একই ভাষা, এই বৃত্তটা যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে কে এর মান কত? তো আমরা এটা কেন্দ্র, তাহলে অর্থাৎ -g ইজ ইকুয়াল টু -2 এবং কেন্দ্র, তো তাহলে -f ইজ ইকুয়াল টু k, এটা পাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি g ইজ ইকুয়াল টু 2 এবং k ইজ ইকুয়াল টু এফ এর মান হচ্ছে -k, এটা পাচ্ছি।
উভয়ককে স্পর্শ করে, তার মানে আমরা পাচ্ছি জি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি পাচ্ছি। ওকে, আমার দরকার কে এর মান, তাই তো? তার মানে জি স্কোয়ার ইকুয়াল টু যদি এফ স্কোয়ার নেই তাহলে তো আমরা কেটা পেয়ে যাচ্ছি আসলে আলটিমেটলি। তো এখান থেকে প্রথমত জি পাই, জি মানে সি এর মানটা পাবো, তাহলে সি মানে কত? সি মানে হচ্ছে জি স্কোয়ার, তার মানে পাচ্ছি 2 স্কোয়ার মানে পাচ্ছি 4, তাহলে 4 পাচ্ছি সি এর মান। তাহলে এখন এখান থেকে নেই যে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি পাই, তাহলে কত? সি সমান পাচ্ছি কত? এফ স্কোয়ার। এফ স্কোয়ার, আচ্ছা এখান থেকে পাচ্ছি কত? এফ এর মান কত? মাইনাস কে, তাহলে পাচ্ছি কত? মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, তার মানে কে সমান পাচ্ছি কত? 2। তার মানে কেন, সরি প্লাস মাইনাস 2, কেন কত পাচ্ছি? প্লাস মাইনাস 2, তার মানে প্লাস মাইনাস 2, এটা আনসার। ঠিক আছে, এটা। এরপরে বলছে যে কোনো বৃত্তের, বলছে কোনো একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 3,5 এবং এর একটি ব্যাসের এক প্রান্ত, একটি ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক 7,3 হলে অপর প্রান্তের স্থানাঙ্ক কত? ঠিক আছে, এইটা একটু আমরা দেখি যে বৃত্তের কীভাবে এটা বের করতে হয়। ওকে, আচ্ছা তাহলে এটা আমরা দেখি হচ্ছে যে একটা প্রান্ত স্থানাঙ্ক দেওয়া, মানে একটা দিয়ে দেওয়া আছে। তো আমরা এখান থেকে একটু দেখলেই বুঝতে পারবো। ঠিক আছে, ঘটনাটা কি? আমি ধরে নিলাম যেটা হচ্ছে বৃত্তের ব্যাস। হ্যাঁ, যদি এটা বৃত্তের ব্যাস হয় তাহলে একটা প্রান্ত দিয়ে দেওয়া আছে, একটা প্রান্ত কত আছে? একটা প্রান্ত আছে কত? বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 3,5 দেওয়া আছে, 3,5 দেওয়া আছে। ওকে, এইটা দেওয়া আছে। আচ্ছা এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 7,3 দেওয়া আছে। ওকে ওকে 7,3। আচ্ছা এখন আমরা এটাকে স্পেসিং দিয়ে বের করবো যে কতটুকু বেড়েছে এবং কতটুকু কমেছে, সেটা দিয়ে বের করবো। অথবা আমরা যদি ন্যাচারাল নিয়ম বের করতে চাই তাহলে এটা আমরা একটা জিনিস ধরে নেব, যে মনে করি যে এটা হচ্ছে আলফা কমা বিটা। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু কিন্তু এটা, অর্থাৎ আমরা মধ্যবিন্দুর সূত্র পাই x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, তার মানে আলফা প্লাস 7 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু পাচ্ছি 3। আবার পাচ্ছি কত? এখানে পাচ্ছি কত? বিটা প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু পাচ্ছি 5। ওকে, তাহলে এটা কত পাচ্ছি আসলে? এটা পাচ্ছি হচ্ছে 7 দুগুণে 3 দুগুণে 6, তাহলে আলফা ইজ ইকুয়াল টু পাচ্ছি -1। আর এখানে পাচ্ছি কত? এখানে পাচ্ছি বিটা ইজ ইকুয়াল টু +7, এটা হচ্ছে +7। তার মানে বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি কত? আলফা ইকুয়ালস টু 1, বিটা ইকুয়ালস টু 7, তার মানে 1, -1,7, -1,7, তার মানে গ নাম্বার অ্যান্সার। আমরা এটা শর্টকাটও বের করতে পারি। কীভাবে বের করতে পারি? এটা সুন্দর করেই আমরা বের করতে পারি শর্টকাটে। ঠিক আছে, কীভাবে বের করতে পারি দেখি। এই যে এখান থেকে দেখি, এই যে এখানে ছিল 7, এখানকার ভুজ 7, এখানকার ভুজ হচ্ছে 3, তাহলে 7 থেকে 3 হয়েছে, তার মানে কত কমেছে আসলে? এখানে কিন্তু 4 কমেছে। যদি এখান থেকে 4 কমে তাহলে এখান থেকে আরও 4 কমাইতে হবে। তো 3 থেকে যদি 4 কমায় তাহলে কত হবে? -1 হবে, বা 4 বিয়োগ করলে -1 হবে। এখান থেকে দেখি 3 থেকে কত হয়েছে? 3 থেকে 5 হয়েছে। যদি 3 থেকে 5 হয় তাহলে কত হচ্ছে? 2 বেড়েছে। তো এখান থেকে আরও যদি 2 বাড়াই তাহলে কত হচ্ছে? 7 হচ্ছে। অর্থাৎ আমরা এখানে করবো কি, যা ঘটেছে তাই ঘটাবো, কম হলে কমাবো আর বাড়লে বাড়াবো। যেহেতু এই 5 থেকে 7 থেকে 3-এ যাওয়ার সময় 4 কমেছে, এটার জন্য পরবর্তী স্থানাঙ্কের জন্য কী করবো? এখান থেকেও 4 কমাবো। এখান থেকে 4 কমেছে তো এখান থেকে 4 কমালাম, এখান থেকে 3 থেকে 5-এ গেছে 2 বেড়েছে, তো এখান থেকে 5 থেকে 7-এ গিয়ে 2 বাড়ালাম। অর্থাৎ বাড়লে বাড়াবো আর কমলে কমাবো। এটা এভাবেই আমরা কি করতে পারবো? এই স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে -1,7 আনসার। খুবই সুন্দরভাবে অ্যান্সার করতে পারি। ওকে, এখন বলতেছে এত বৃত্তের ব্যাস 4 একক হলে, এত বৃত্তের ব্যাস 4 একক হলে কে এর মান কত? বৃত্তের ব্যাস 4 একক হলে কে এর মান কত? তো বৃত্তের ব্যাস আমরা বৃত্তের ব্যাসার্ধ তো বের করতেই পারি, তাই না? তো বৃত্তের ব্যাসার্ধের স্থান কত ছিল? এখানে ছিল -g সমান কত ছিল? -g সমান হচ্ছে -4 ডিভাইডেড বাই -2, অতএব g সমান হচ্ছে -2। ওকে, g সমান -2। আর f তো নাই এখানে, এখানে f 0, এখানে f 0 এবং c সমান পাচ্ছি কত? c সমান পাচ্ছি হচ্ছে 8 + k বা k + 8। ঠিক আছে, এটা এখানে বলছে বৃত্তের ব্যাস যদি 4 হয় তো বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ √g² + f² - c, তার মানে এই যে -2² + 0² - c মানে কত? k + 8, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে বৃত্তের ব্যাস পাবো, ইজ ইকুয়াল টু পাবো কত? 4। তাহলে এই 2 দ্বারা ভাগ করে দেই পাশে, যদি ভাগ করে দেই তাহলে কত হয়? এটা √4, এটা -k, এটা -8 ইজ ইকুয়াল টু, এটা হবে 2 দ্বারা ভাগ করলে 2। তাহলে আবার যদি স্কোয়ারটা করে দেই এবং ক্যালকুলেশন একসাথে করি তাহলে -4 - k ইজ ইকুয়াল টু পাবো কত? 4। তার মানে এটা পাবো 4, তার মানে কত পাচ্ছি? -k ইজ ইকুয়াল টু পাচ্ছি +8, তার মানে k এর মান পাচ্ছি কত? k এর মান পাচ্ছি -8।
এখানে পাচ্ছি -8, তার মানে ক নাম্বার অ্যান্সার। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটা কোশ্চেন সলভ করলাম। ওকে, আচ্ছা, এরপরে বলছে যে এত এবং এত বিন্দুদ্বয় একটি ব্যাসের প্রান্ত বিন্দু হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা এটা জানি যে যদি এরকম হয় যে একটা বৃত্ত যদি দুইটা ব্যাসের প্রান্তবিন্দু যদি আমাদের দেওয়া থাকে, ঠিক আছে, যদি একটা ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা খুবই সহজে এটা বের করতে পারি। ঠিক আছে, খুবই সহজে আমরা কি করতে পারি, এটা বের করতে পারি। আচ্ছা, যদি একটি ব্যাসের একটা ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকে, একটা আমি ধরে নিলাম এটা একটা প্রান্তবিন্দু আছে আর এটা একটা প্রান্তবিন্দু আছে। তো আমরা যখন জানতাম যে এটা হচ্ছে x1 y1 প্রান্তবিন্দু আর এটা হচ্ছে x2 এবং y2 প্রান্তবিন্দু। ঠিক আছে, এই দুটো প্রান্তবিন্দু থাকলে একটু বৃত্তের সমীকরণ কত ছিল জানো, x - x1 ইন্টু কত হবে বলো তো, x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইজ ইকুয়াল টু 0। এটা তাহলে দুইটা বিন্দু কত, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। ঠিক আছে, এটা তাহলে কত হয়, এটা x - 1 ইন্টু x - a প্লাস 6 প্লাস y - 1 ইন্টু কত y - 2 4 ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখন আমরা কি পাই, এখন পাই হচ্ছে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওখান থেকে পাই ওয়াই স্কোয়ার, এখান থেকে 5 আর এটাতে প্লাস 5x ক্যালকুলেশন করলে এটা যোগ করলে পাই -5y, এখান থেকে হচ্ছে -6 আর +4, -6 +4 মানে মাইনাস, এখানে পাচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস x - 1 প্লাস 6। ঠিক আছে, এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে -6 আর +4 -6, এখানে কি হচ্ছে 4। হ্যাঁ, ঠিক আছে, তো এখানে হচ্ছে 4 1 4, তাহলে +4, তাহলে -6 + 4 ইজ ইকুয়াল টু, তো -2 হয়। তো এখানে তো -2 অপশনে নাই, তো আমাদের কিছু ভুল হচ্ছে এখানে ক্যালকুলেশনে। এখানে কত হচ্ছে +5x + 5y, না 8y, তার মানে এখানে আমি ভুল করেছি। এখানে x মাইনাস এটা হচ্ছে x1, এটা y1, এটা y2, ও সরি, হ্যাঁ এখানে হচ্ছে 4 হবে। ঠিক আছে, এটা 4 হবে। যদি এখানে 4 হয় তাহলে এটা হচ্ছে 4 আর 4 হচ্ছে 8, তার মানে এই ক্যালকুলেশনটা হচ্ছে এইরকম হবে। এখান থেকে x² প্লাস y², এখানে হচ্ছে প্লাস 5x, তারপরে এই দুটা যোগ করলে -8y, আর এখানে যোগ করলে হচ্ছে -6, আর এখানে হচ্ছে +16, তার মানে অ্যান্সার হচ্ছে +5 - 8y +5 - 8y +10, তার মানে যেটা অ্যান্সার। ঠিক আছে, খুবই সুন্দর একটা অঙ্ক, এটা আমরা অ্যান্সার করলাম। ঠিক আছে, আচ্ছা, এখানে বলছে যে হুইচ ওয়ান ইজ দি ইকুয়েশন অফ পয়েন্ট সার্কেল, তার মানে এটা বলছে বৃত্ত। ঠিক আছে, এটা বলছে বিন্দু বৃত্ত, এটা কি বলেছে, এটা বলছে বিন্দু বৃত্ত। তো বিন্দু বৃত্ত আসলে কোনটা সেটা একটু আমরা দেখি, এটা হচ্ছে বিন্দু বৃত্ত। ঠিক আছে, তো বিন্দু বৃত্তের মূল কন্ডিশন কি, আসলে বিন্দু বৃত্তের মূল কন্ডিশন হচ্ছে যে এটার ব্যাসার্ধ 0, এটার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ 0 হবে। তো আমি এখন ব্যাসার্ধ বের করা শুরু করি, কোনটার ব্যাসার্ধ 0। ঠিক আছে, ব্যাসার্ধ বের করলেই হবে। তো এটার জি এর মান কত, এটার জি এর মান হচ্ছে 1, জি এর মান 1, এফ এর মান -1, সি এর মান 1, তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তার মানে কত হবে, তাহলে 1² + 1², এটা হবে না। ঠিক আছে, এটা হবে না, এটা অ্যান্সার হবে না। আচ্ছা, এখানে দেখি এই যে এইটা হতে পারে। ঠিক আছে, এটা ব্যাসার্ধ দেখি, এটা হচ্ছে জি এর মান 1, তার মানে √1² প্লাস এটা হচ্ছে কেন 1² আর সি কত -2, এই যে এটা 0। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে বিন্দুবৃত্তের সমীকরণ, অর্থাৎ যে সকল যে বৃত্তের ব্যাসার্ধ 0 তাকে আমরা বিন্দুবৃত্ত বলি। তার মানে পয়েন্ট সার্কেল ইকুয়েশন হচ্ছে এইটা, আমরা ব্যাসার্ধ বের করে চেক করবো। ওকে, আচ্ছা, ওকে, এখন বলছে যে এত এবং এত বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের ছেদ বিন্দু। আচ্ছা, আমি বারবারই একটা কথা বলছি এখানে যে আমরা কি করব, আমরা আসলে সাধারণ স্পর্শবিন্দু বের করতে হলে আমরা অপশন টেস্ট করব। ঠিক আছে, অপশন টেস্ট করবো, যেটা অ্যান্সার হবে, মানে যেটা অপশন সিদ্ধ হবে সেটা অ্যান্সার হবে। এটা হচ্ছে সাধারণ একটা নিয়ম। আরেকটা হচ্ছে যে আমরা যদি স্পর্শবিন্দুই যদি এদের সাধারণ স্পর্শক থাকেই, তাহলে আমরা কমন কর্ডের যে একটা নিয়ম আছে না, কমন কর্ড বা সাধারণ স্পর্শকের যে একটা নিয়ম আছে সেটা আমরা করতে পারবো। কিন্তু বিয়োগ করে দিই, দুইটা বিয়োগ করে দিই, তাহলে x² + y², এটা কত হয় -4 না, তাহলে -4 = 0। যদি বিয়োগ করে দেই তাহলে এটা বিয়োগ এটা বিয়োগ, এটা তো কিছু নাই, এটা হচ্ছে যোগ,
ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা, তাহলে কত হচ্ছে -12x - 10y + 49 = 0। এখন দেখব যে কোন ইকুয়েশনটা কত -12x কোন ইকুয়েশনটা এটা সিদ্ধ হয়, যেটাতে এটা সিদ্ধ হবে সেটা অ্যান্সার হবে। ঠিক আছে, তো তোমরা তোমাদের মতো এটা করে নিবা, যেটা সিদ্ধ হবে সেটা অ্যান্সার। ওকে, এখন বলছে যে এটা এত বৃত্তটি মূল বিন্দুগামী, এক্স অক্ষ থেকে ফোর একক ও অক্ষ থেকে যা খণ্ডন করে নিচের কোনটি সঠিক। আমরা তো এটা তোমরা করে ফেলবে, সমস্যা নাই। এখন বলছে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে বৃত্তের কেন্দ্র এত, ব্যাসার্ধ এত এবং এর মান এত। আচ্ছা ঠিক আছে, এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু একটু বড়। এখানে বলছে বৃত্তের কেন্দ্র, তো বৃত্তের কেন্দ্র দেখতেই পাচ্ছি, বৃত্তের কেন্দ্র 2 0, হ্যাঁ এক্সের সহগ বাই 2, এটা ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ 4, হ্যাঁ এটাও ঠিক নাই, এটা বৃত্তের ব্যাসার্ধ 2 হবে, তার মানে এটা সঠিক নয়, মানে 1 সঠিক নয়। ঠিক আছে, আচ্ছা যদি 1 সঠিক না হয় তাহলে কিন্তু 1 আর 3ই অ্যান্সার হয়। ঠিক আছে, কারণ বৃত্তের ব্যাসার্ধ এটা 4 না, জি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার মাইনাস সি, তাহলে জি স্কোয়ারের মান হচ্ছে 2 স্কোয়ার, এপি স্কোয়ার মানে 0 স্কোয়ার মাইনাস সি মানে 0। হ্যাঁ ঠিক আছে, তার মানে অবশ্যই ব্যাসার্ধ 2 হবে, ব্যাসার্ধ 2, তার মানে 1 নম্বর সঠিক নয়। এর মান কত হলে বলছে যে বৃত্তটি স্পর্শ করবে, এটা কন্ডিশন কি আসলে? এই কন্ডিশনটা হচ্ছে একটা স্পর্শক 4x + 3y - a, এটা হচ্ছে একটা স্পর্শক, আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এটা, তো কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 2, 0। তো আমরা একটা জিনিস জানি যে বৃত্তের কেন্দ্র থেকে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে এটা বৃত্ত, আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো স্পর্শকের উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, ঠিক আছে, অঙ্কিত লম্বের দৈর্ঘ্যই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তো বৃত্তের কেন্দ্র এটা, এখান থেকে স্পর্শকের দূরত্বটা বের করি। আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র জানি, দূরত্ব নির্ণয়ের সূত্র কি? আমরা জানি যে মডুলাস দিয়ে বের করতে হয়, এই বিন্দুটা এখানে বসাতে হয়, তাহলে 4 × 2 + 3 × 0 - a ডিভাইডেড বাই √x-এর সহগের স্কোয়ার প্লাস y-এর সহগের স্কোয়ার ইজ ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2, তার মানে এটা 2, তার মানে কত? 5 × 2 = 10 হবে এখানে, তাহলে এটা হচ্ছে 8, তাহলে 8 - a এর মডুলাস ইজ ইকুয়াল টু পাচ্ছি 5 × 2 = 10। ঠিক আছে, আমরা যদি মডুলাস তুলে দিই তাহলে প্লাস মাইনাস হবে, তাহলে 8 - a ইজ ইকুয়াল টু +-10, তার মানে কত পাচ্ছি? পাচ্ছি হচ্ছে a সমান 8 + -10, তার মানে এর মান পাচ্ছি কত? ও আচ্ছা, এর মান পাচ্ছি হচ্ছে তোমার -10 -2 + 18, তার মানে এটা অ্যান্সার। ঠিক আছে, -2 + 18, তার মানে এটা অ্যান্সার। আর যেগুলো স্পর্শকের কন্ডিশন থাকলে আমরা এভাবেই ধ্রুবকগুলোর মান বের করব। ঠিক আছে, ওকে, তার মানে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সলভ করে ফেললাম। ওকে, এখানে বলছে যে এত বৃত্ত দুইটির কি বলছে? দ্বিতীয় বৃত্তটি দ্বারা এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য আমরা অলরেডি বের করে ফেলেছি, 2√g² - c দিয়ে এটা বের করতে হবে, 2√g² - c দিয়ে। তো জি এর মান বের করা শিখেছি আমরা। ওকে, তারপর হচ্ছে বৃত্তদের সাধারণ জ্যায়ের সমীকরণ। তো সাধারণ জ্যায়ের সমীকরণ হচ্ছে আসলে দুইটার বিয়োগ করলে সাধারণ জ্যায়ের সমীকরণ আমরা পেয়ে যাই, এখানে দুটো বিয়োগ করে দিই, তো এখান থেকে দুটো বিয়োগ করে দিয়ে সাধারণ জ্যায়ের সমীকরণ পাবো। কিন্তু একটা কন্ডিশন এখানে আছে, সুন্দর একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। ও দ্বিতীয় বৃত্তের কথা বলেছে, আচ্ছা, তো দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে তো আমরা খুব ভালো একটা কন্ডিশন জানি। এখানে দেখো দ্বিতীয় বৃত্তের সমীকরণের মধ্যে কিন্তু একটু ভেজাল আছে ছোটোখাটো, সেটা হচ্ছে যে এটা 3 দ্বারা গুণ করা আছে, এটাকে 3 দ্বারা গুণ যেহেতু করা আছে এটাকে 3 দ্বারা ভাগ করে নিতে হবে। 3 দ্বারা ভাগ করে নিয়ে আগে এটাকে আমরা x² এবং y² সহগ বানাইতে হবে, এরকম সহগ 1 বানাইতে হবে। তাহলে এখন ক্যালকুলেশন আমরা যদি করি এখানে, তাহলে কত হয়? এটা হবে x², 3 দ্বারা ভাগ করে দিলাম, x² y² - 2x, -2 দ্বারা ভাগ করলে, এই 2 দ্বারা ভাগ করলে ভাগই করা যায় না, এটা তো 9। আচ্ছা, 2 দ্বারা ভাগ না করা গেলে এটা হচ্ছে 9/2y প্লাস আমি তো ভাগ করছি 3 দ্বারা, দুঃখিত, যদি 3 দ্বারা ভাগ করি তাহলে এটা হচ্ছে x² প্লাস এটা হচ্ছে y² -2x - 3y + 1 = 0। আচ্ছা, এই বৃত্ত থেকে আমরা জিআরএফ এর মান বের করে কিন্তু খণ্ডিত অংশের পরিমাণটা বের করব। ঠিক আছে, আমরা তো দেখতেই পারি কয়েক সেকেন্ডে। তো জি ইজ ইকুয়াল টু পাচ্ছি +1, এফ এর মান দরকার নাই, আর সি এর মান পাচ্ছি হচ্ছে কত? 1। ঠিক আছে, এটা পাচ্ছি, তাহলে কত? মানে খণ্ডিত অংশের দৈর্ঘ্য √g² - c, তার মানে কত? g² - c, তাহলে জি কত? জি হচ্ছে দ্বিতীয় বৃত্তই তো বলছে, না দ্বিতীয় বৃত্ত, এ কি 3 দ্বারা ভাগ করলাম, হ্যাঁ সবই ঠিক আছে,
তাহলে এটা তো 0 হয়, 2√g² - c, তার মানে 1² - 1, তার মানে তো 0 হয়। তাহলে কি কিছু ভুল হয়েছে আমাদের? না, এখানে ভুল আছে। দ্বিতীয় বৃত্ত x² - y², এখানে 2 দ্বারা ভাগ করলে তো এটাই হয়। আচ্ছা, এটা g = 1 হয়, এখানে g এর মান 1 হয়, c এর মানও তো 1ই হয়। ওকে, তাহলে g2 হ্যাঁ 0 হয়। সম্ভবত এই কোশ্চেনে অ্যান্সারটা নাই, কিংবা কোনো তথ্য মিস আছে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ। সাধারণ জ্যায়ের সমীকরণ কোনটি আসলে? সাধারণ জ্যায়ের সমীকরণ হচ্ছে আমরা শুধুমাত্র বিয়োগ করে বের করি। এখান থেকে এই যে x² y² সহগ 1 হয়েছে না, এখানে x² এবং y² সহগ 1, এই যে এখানে অলরেডি আছে x² y² সহগ 1, শুধুমাত্র বিয়োগ করে দিলে আমরা সাধারণ জ্যায়ের সমীকরণটা পেয়ে যাব। তাহলে আমি এখান থেকে বিয়োগ করে দিই, তাহলে x² + y² - 3x - 4y + 5 = 0। আর এখান থেকে পাবো কত? x² + y² - 2x - 3y, -2x - 3y, তারপরে হচ্ছে +1 = 0। তার মানে এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস, তাহলে এটা একটা কাটা, এটা একটা কাটা, তাহলে থাকলো কত? এখানে থাকছে -x, তারপরে পাচ্ছি -y, তারপর হচ্ছে +4 = 0। যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে x + y - 4 = 0। x + y - 4, তার মানে 1 নম্বর অ্যান্সার। ঠিক আছে, তার মানে আমরা খুবই সহজে এই জিনিসগুলো বের করে ফেলতে পারি, খুবই সহজ। ঠিক আছে, আচ্ছা আমাদের বৃত্তটা শেষ হলো। ঠিক আছে।